আসসালামু আলাইকুম, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের তো লাস্ট ক্লাসের পরে একটা গ্যাপ পড়ে গেছিল আমার নিজের সমস্যার কারণে। আমরা আজকে আবার পুরনো থেকে শুরু করি, যেটুকু লাস্ট করেছিলাম তারপর থেকে। আর এর মধ্যে আপনাদের কি আর আইটি ক্লাস হয়েছে না আর হয়নি? স্যার পলাশ স্যারে নিচ্ছে রেগুলারই। গতকালকেও ছিল স্যারের ক্লাস। আচ্ছা, পলাশ ভাই কি সেম টপিকস থেকে শুরু করেছেন নাকি আমরা অন্য টপিকসে আছি? স্যারে ফিনটেক, ব্লকচেন আর এখন সিকিউরিটি পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো পরবর্তী স্যার। ভালো। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টারেই আছি। তাহলে যে দিক থেকে শেষ করা যায় আগে আর কি, কারণ টপিকস গুলো বেশ বড়, সময় সাপেক্ষ। শেষ করতে চাইলে আমাদেরকে একটু বুঝে বুঝে স্যার আগাইতে হবে। স্যার, পলাশ স্যার তো মানে সেকশন বি তে স্যার। আমাদের সাথে মতিন ভাই থাকার কথা। জি জি স্যার। স্যার, পলিসিটা তো সেকশন বি তে। আমরা তো মতিন স্যার, আমাদের স্যার আইটি তে ক্লাস হয় নাই স্যার, মানে লাস্ট। লাস্ট আমরা যে ক্লাস করলাম এই সিসা ম্যানুয়ালের চ্যাপ্টার পরে টুতে। স্যার আর কোনো আইটি ক্লাস হয়নি স্যার। জি স্যার, আর কোনো আইটি ক্লাস হয় নাই স্যার আমাদের। জি আপনার একটা লাস্ট ক্লাস ক্লাসের ছিল। পরে আর স্যার আমাদের ক্লাস নাই। হ্যাঁ, গত সপ্তাহে একটা ক্লাস ছিল, আমার সমস্যার কারণে সেটা হয় নাই। আর আমরা এর আগের দিন যেটা ক্লাসে পড়াইছিলাম বা পড়ছিলাম সেটা হইতেছে যে, আমি বের করে একটু আপনাদের মনে পড়বে, আমি একটু পিছনে যাই। স্যার কারণ মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছে তো কয়েকদিনের, একটু পিছনে না গেলে মনে হবে না। স্যার ওই যে আপনি বলছিলেন যে স্যার আমাদেরকে সিস্যার একটু কেটে দিবেন, ওটা কি একটু কাইন্ডলি দেওয়া যায় স্যার? আমরা তো কেটেই পড়তেছি, সিসার পুরো বই আপনাদের কাছে কেটে তো দিতেই পারি, আজকেই কেটে দিতে পারি এখনই। আমরা তো ওই যে পিডিএফ এক্সট্রাক্টর দিয়ে এটা জাস্ট আমরা যেটুকু পড়েছি সেটুকু দিব। মানে সেটা বলার একটা যৌক্তিক কারণ হচ্ছে যে আমাদের বইটা বেশ বড়, 25 মেগাবাইটের বেশি। এটা মেইলে রেডিলি শেয়ার করা যায় না। আর আমরা কিন্তু দেখে দেখে ওই জিস্ট অংশটুকুই পড়ছি যেটুকু আমাদেরকে পড়তে হবে। আমরা আসলে গতদিন এইখান থেকে পড়া শুরু করেছিলাম, আপনারা যদি মনে করতে পারেন কেউ কেউ। স্যার আমি আসলে যাচ্ছিলাম যে মানে আপনি তো স্যার ওই যে প্রথম থেকে আমাদেরকে যেভাবে গাইডলাইন দিচ্ছেন ওইভাবে আমি একটা মানে শিটের মতো বানাই, তারপর হচ্ছে আপনাকে ফাইনাল ভাবে একটু দেখাতে যাচ্ছিলাম। যদি এটা ফাইনাল হয় তখন ওইটা একটা শিট হয়ে গেলে তারপর হচ্ছে আমি সবাইকে দিয়ে দিলে তখন এটা আমাদের সবার জন্য অনেক হেল্প হবে স্যার। এই দায়িত্বটা আপনি নিয়েন না সবাইকে দেওয়ার। কারণ হচ্ছে যে সবাইকে যদি আপনি দেন, এই কমিটমেন্টে থাকেন, পড়াটা পিছায়া যাবে। কারণ আমাদের তো পরীক্ষা ধরেন হচ্ছে নভেম্বর তো শেষ হয়ে গেল, ডিসেম্বরের সম্ভবত 28 তারিখ বা এরকম একটা তারিখ। খুব বেশি সময় আমাদের হাতে নাই। তো আমাদের আসলে ক্লাসের পাশাপাশি নিজেদেরকেও পড়তে থাকতে হবে। কারণ এইটা যদি আমরা নিজেরা পড়তে না থাকি, প্রিপারেশন নিতে গিয়ে একবারে এত বড় একটা এরিয়া কভার করা খুব টাফ হয়ে যাবে। আর কাটার যে বিষয়টা, এটা আমরা এখনই কাটতে পারি। আমাদের এই চ্যাপ্টার টু যেটুকু অংশ আছে এটা আমরা এখনই কেটে আপনাকে দিতে পারি, বা আজকে অবশ্যই ক্লাসের শেষে আপনাদের সাথে কথা বলতে বলতেই এক্সট্রাক্ট করে আমি মেইলে দিয়ে দিব, ইনশাল্লাহ, অসুবিধা নাই। স্যার হ্যাঁ, এটা হলো আমরা- অনেক ভালোই তো হ্যাঁ, স্যার, আমরা দিয়ে প্লিজ। দিব, আজকে দিয়ে দিব এটা এক্সট্রাক্ট করে। কারণ এটা বড় বই, তো বড় বইটা আসলে হ্যান্ডেল করা মুশকিল হয়ে যায় অনেক ক্ষেত্রে। এটা মেইলে শেয়ার করলে ড্রাইভের পারমিশন ছাড়া ওপেনও হতে চায় না। স্যার এটা তো মনে হয় লার্নিং অবজেক্টিভ 4 না স্যার, এখন যেটা আপনি কি এটা কভার করবেন স্যার, আমি যদি ভুল না করি? লার্নিং অবজেক্টিভ ফোর আমরা এখনো শুরু করতে পারি নাই পুরোপুরি। লার্নিং অবজেক্টিভ ফোর এর কাছাকাছি আছি। এর আগে আমরা ছিলাম আইটি গভর্নেন্স। আমরা একটু বা পিছনে যাই, তাহলে আপনাদের আর একটু মনে পড়বে। স্যার ওই যে আপনি আমাদেরকে একটা স্লাইড শেয়ার করছিলেন, বলছিলেন যে ওইটা মনে হয় এটা পুরো আমার লার্নিং আমার অবজেক্টিভ স্লাইড না, কভার আপনাদের করে। হচ্ছে হ্যান্ডবুক। আপনাদের হ্যান্ডবুক। আমরা লার্নিং অবজেক্টিভের এখানে আছি, দেখেন, আইটি গভর্নেন্স, অর্গানাইজেশন অ্যান্ড স্ট্র্যাটেজি। মনে পড়ছে কি? স্যার এটাই সিসাটা মনে হয় কভার করতেছে মানে হ্যাঁ হ্যাঁ, এটাই সিসার বই থেকে আমরা কভার করার চেষ্টা করতেছি। এবং মানে আজকে এখানে যে সিকোয়েন্সে আছে সিসাতেই সিকোয়েন্সে নেই, সিকোয়েন্স একটু আগে পরে আছে, বাট ওইখানে সবগুলো টপিকসই আছে। স্যার আজকে আপনি কেটে দিলে ওই কাটা অংশ পুরোটার মধ্যে মনে হয় এই লার্নিং অবজেক্টিভ 3টা কভার হয়ে যাবে, তাই না স্যার? জি, পুরোটা কভার হয়ে যাবে, কিন্তু ওখানে কিছু অতিরিক্তও থাকবে। কারণ ওই একটা পেজের হাফ তো আর কাটা যাবে না, আমরা চ্যাপ্টারটাকে কাট করবো আর কি। ওকে স্যার। ঠিক আছে, আমরা এইগুলো পড়তেছিলাম গতদিন আমাদের এই লার্নিং অবজেক্টিভ থেকে। আইটি গভর্নেন্সের পার্টটুকু আমরা গতদিন দেখার চেষ্টা করছি মোস্টলি। আজকে আমরা বাকিগুলো কভার করার চেষ্টা করছি। আজকে শেষ হয়ে যাবে না স্যার এটা লার্নিং অবজেক্টিভ 3টা স্যার? আজকে আমরা শেষ করে দিব, কিন্তু শেষ হবে না। শেষ করে দিব, শেষ হবে না, তার একটা যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে, আমি যদি দায়িত্ব নিয়ে বলি
তাহলে আপনার এত বড় একটা চ্যাপ্টার আসলে একটা ক্লাসে আমরা কতক্ষণ পড়তে পারি? ধরেন আমাদের সময় 3 ঘন্টা হইলেও আমরা কিন্তু 3 ঘন্টা ফুল পড়াশোনা করি না। কিছু আমি শুরু করি কয়েক মিনিট দেরি করে, পার্টিসিপেন্টরা সবাই যেন জয়েন করতে পারে, একসাথে শুরু করা যায়, এরকম একটা ব্যাপার থাকে। আবার হচ্ছে ধরেন মাঝখানে আমাদের 30 মিনিটের একটা ব্রেক থাকে। সবকিছু মিলিয়ে দেখা যায় যে এত বড় একটা চ্যাপ্টার আপনি এত অল্প সময়ে শেষ করতে পারবেন না। শেষ করার ব্যাপারটা আসলে অনেক কিছু ডিপেন্ড করবে আপনাদের উপরে, মানে আমাদের যারা ক্লাসে পার্টিসিপেন্ট, কারণ আপনাদেরকে নিজেদেরকেও কিছু কিছু লেখাপড়া নিজেরা করে গুছায় নিতে হবে। আর আমি আপনাদেরকে আসলে হাইলাইটেড অংশগুলো শেষ করে দিতে পারবো, শেষ ঠিক না, ব্যাখ্যা করতে পারবো, কারণ শেষ করা বলতে গেলে একটু কঠিন, এটা বলা যায় না। ওকে স্যার। বুঝতে পারছেন তো? কারণ এর যে শেষের কথা যদি বলি তাহলে তো আসলে অনেক বেশি বলা হয়ে যায়। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আবার আমাদের আগের স্লাইডে চলে যাচ্ছি। আমরা মনোযোগ দিয়ে নিজেরা প্রশ্নগুলি বোঝার চেষ্টা করি। আমরা শুরু থেকে যেভাবে আপনাদেরকে বলে আসছি বা গাইড করে আসছি, যে টপিকসগুলো যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে, তাহলে আমাদের জন্য পরবর্তীতে প্রিপারেশন নেওয়াটা একটু সহজ হবে। মানে আমরা খুব বেশি ভয় পেয়ে যাব না। নাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকগুলো সাবজেক্ট তো আপনারা একসাথে পড়তেছেন, পাশাপাশি তো ক্লাসের সাথে সাথে পড়ার সুযোগ পাচ্ছেন না। দেখবেন যে পরে একটা সময় গিয়ে মনে হবে যে এটা তো আমার কাছে একদমই অচেনা মনে হইতেছে। তো কাজে এই জায়গাগুলো থেকে যেন আমরা অ্যাটলিস্ট আমাদের সাপোর্টটা নিজেরা এনশিওর করতে পারি, যেন আমরা আমাদের জায়গাগুলোতে ক্লিয়ার করতে পারি, এই জন্য এভাবে পড়া। আইটি গভর্নেন্স আমাদের মূল টপিকসের পার্ট। আমরা আগের দিন আইটি গভর্নেন্সের ডেফিনেশন, আইটি গভর্নেন্সের বিভিন্ন পার্ট, রেগুলেশন, তারপরে হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। আমাদের কিছু যদি মনে থাকে এবং ওইখানে যদি আমাদের কারোর অবজারভেশনস থাকে যে আমরা আসলে এটা বুঝতে পারি নাই, তাহলে আমরা পিছনের জায়গাগুলোতে একটু আলোচনা করব। অথবা আমরা শুধুমাত্র যেটা করতে করতে পারি, একবার এটা পুরোটা একবার ওভারভিউ করে যেতে পারি। একবার ওভারভিউ করে আমরা তারপরে টপিকসে চলে যাব, তাহলে একবার দেখলে দ্বিতীয়বার রিভিশনের মতো অনেকটা হবে, আমাদের হয়তো কিছুটা হলেও হেল্প হইতে পারে আইডিয়ালি। স্যার আরেকটা রিকোয়েস্ট করবো স্যার। শুনি, যদি রাখতে পারি ইনশাআল্লাহ। স্যার আমরা যদি ওভারভিউ করি তাহলে একটু যদি হাইলাইট করে দিতেন মানে টপিক গুলো, তাহলে আরো বেস্ট হতো আর কি স্যার। রিকোয়েস্ট আর কি স্যার। আমরা আমরা যা পড়ছি সেটাই হাইলাইটেড, আমরা যেগুলো পড়ছি আগের দিনের ক্লাসে এর এই পুরো অংশটাই হাইলাইটেড, কারণ আমরা তো সব পড়ি নাই, কিছু কিছু বাদ দিয়ে পড়েছি। আমরা যেগুলো মনে করছি যে ইম্পর্টেন্ট হতে পারে বা এগুলো পড়লে আমাদের অন্যগুলি সহজ মনে হবে, এই জায়গাগুলি আমরা পড়ার চেষ্টা করছি। এনিওয়ে আমরা আর সময় নষ্ট না করি, যথেষ্ট সময় আমাদের চলে গেছে। পার্টিসিপেন্টও মনে হয় 50-র কাছাকাছি চলে আসছেন, 45। তার মানে আরো অনেকেই আসেন কিন্তু আজকে এখনো সময় করে জয়েন করতে পারেন নাই। তো ঠিক আছে, আমরা আমাদের বেসিক পড়াশোনার জায়গা থেকে আসি। যে আইটি গভর্নেন্সের একটা আমরা সুন্দর ডেফিনেশন সেদিন শিখেছিলাম বা আমরা ডিসকাস করেছিলাম, কারণ আমাদের মনে আছে কিনা যে আইটি গভর্নেন্সটা জিনিসটা আসলে কি। তো আইটি গভর্নেন্স অথবা ইনফরমেশন টেকনোলজির সঙ্গে গভর্নেন্সের কি রিলেশনশিপ, এগুলো যদি আমরা একটু নিজেরা বুঝে যাই তাহলে সহজ হবে আর কি। মনে আছে কি আমাদের? বা শুধু গভর্নেন্স কি মনে আছে? শুধু গভর্নেন্স, গভর্নেন্স বলতে আসলে আমরা কি বুঝি, তারপরে আমরা লাগলে আইটি গভর্নেন্সকে সাথে সংযুক্ত করার চেষ্টা করি। বোর্ড অফ ডিরেক্টর স্যার। গভর্নেন্স কি শুধু বোর্ড অফ ডিরেক্টরস? আপনার যেটা বলছেন এই জন্য ধন্যবাদ, কিন্তু শুধু বোর্ড অফ ডিরেক্টরস কি গভর্নেন্স? একটু চিন্তা করে বলেন। না না স্যার, রুলস অ্যান্ড রেগুলেশন সঠিকভাবে ইমপ্লিমেশন করা, মানে একটা হলো যাকে এক কথায় বলে যে সুশাসন, জি আইটি গভর্নেন্স। জি। তাহলে এখন কি একটু আমরা বুঝে বলতে পারবো যে হোয়াট ইজ গভর্নেন্স, কারণ এটা আমাদের একদম বেসিক না, যেটা আমরা পড়তেছি। কারণ এমনিতে গভর্নেন্সকে কমপ্লেক্স করে চিন্তা করার কিছু নাই। আপনি খুব সিম্পল চিন্তা করেন যে গভর্নেন্স জিনিসটা আসলে কি। কারণ বোর্ড অফ ডিরেক্টরস এর কথা যিনি বললেন এটাও ঠিক আছে, বোর্ড অফ ডিরেক্টরস কি করে? ওই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিছু সিস্টেম কন্ট্রোল, অথবা ওই প্রতিষ্ঠানটা অপারেশন করার জন্য তারা একটা অ্যাকাউন্টেবিলিটি করার জন্য বা ইফেক্টিভলি বিজনেসকে রান করানোর জন্য ওভারঅল ডিরেকশন প্রদান করেন। এই যে ওভারঅল তারা ডিরেকশন প্রদান করেন, এই ডিরেকশনের মধ্যেই আসলে আমাদের
গভর্নেন্সের পার্টটা কাভার হয়ে যায়। গভর্নেন্স বেশ বড় একটা পার্ট, বাট গভর্নেন্সের অনেকটা অংশ ওইখান থেকে আসলে কাভার হয়। কিন্তু এর বাইরে তো আরো অনেক স্টেক হোল্ডার আছে, তারাও গভর্নেন্সের আসলে অংশীদার, তাদেরকেও গভর্নেন্সের অনেক বিষয়গুলোকে কমপ্লায়েন্সের মধ্যে আনতে হয়। তাহলে গভর্নেন্সের যদি একটু আমরা ক্লিয়ার হতে পারি, তাহলে আইটি গভর্নেন্স আমাদের কাছে অনেক সহজ মনে হবে যে আইটি গভর্নেন্সটা কি। তাইলে ইনফরমেশন টেকনোলজি এনেবল সিস্টেমে আমরা যে অর্গানাইজেশনকে পরিচালনা করি বা যেখানে আমাদের বিজনেসটা আছে, সেইখানে আমরা যে ইনফরমেশন টেকনোলজি সহযোগিতা নেই, এই পার্টটুকু কিভাবে আমরা কন্ট্রোল বা কমপ্লায়েন্সের আন্ডারে নিয়ে আসতে পারি, যেটা হচ্ছে আমাদের আইটি গভর্নেন্স। এখানে অনেক ল, রেগুলেশন বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড থাকতে পারে। এই সবগুলোর সমন্বয়ে আসলে আমাদের এই রেগুলেশন বা আমাদের এই আইটি গভর্নেন্সটা এনশিওর করতে হবে। তো আমরা যদি নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে পারি, তাহলে আবার একটু চেষ্টা করি যে হোয়াট ইজ আইটি গভর্নেন্স আমরা বলতে পারি কিনা। বা গভর্নেন্সের পারপাসটা কি, কেন গভর্নেন্স আমরা এনশিওর করতে চাই। তা না হলে যেটা হবে যে ওই এমসিকিউ এর সময় আমরা একটু কনফিউজ থাকবো, কনফিউজ থাকলে ভুল হয়ে যেতে পারে। স্যার পারপাস হচ্ছে স্যার, পারপাস অফ দ্য গভর্নেন্স টু টু অ্যাচিভ দ্য অ্যাচিভ দ্য কোম্পানিজ গোলস অ্যান্ড অবজেক্টিভস by setting some rules, regulations, and implementing some security policies, procedures, etc. জি, এখন ওই এইটা যিনি বললেন আপনারা এর সাথে কি একমত? তাহলে আমরা আসলে এইটাকে ধরে আরো একটু ক্লিয়ার হব। আমার কাছে মনে হয়েছে যে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। সরি, আমাদের সময় যাচ্ছে, কিন্তু সময় গেলেও মনে করতে হবে যে এটা আমাদের জন্য মনে হয় প্রয়োজন যে আমরা বেসিক যে আমাদের টপিকসটা ওইটা নিজেরা একটু ক্লিয়ার হই। আমরা আইটি গভর্নেন্সের এত কিছু সেদিন পড়লাম না, একটু মনে করার চেষ্টা করি না, তাইলে তো পরীক্ষার হলে গিয়ে নাইলে মনে করবো কিভাবে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, কঠিন করে চিন্তা করার দরকার নেই, আমরা সিম্পল চিন্তা করি, সামনে আস্তে আস্তে যেতে থাকি। এখানে দেখেন তো আমরা এটা দেখলে কিছু বুঝবো কিনা, গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স, আমরা এটাও পড়েছিলাম যে আমাদের কমন যে টার্মগুলি এখানে গভর্নেন্সের সাথে কাজ করে, একটা পার্ট হচ্ছে গভর্নেন্স আর একটা রিস্ক এবং আরেকটা কমপ্লায়েন্স। তাহলে গভর্নেন্সের যেটা করে যে এন্টারপ্রাইজের ভিতরে পলিসি প্রসিজারগুলো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তারা একটা ডিরেকশন দেয়। রিস্ক সবসময় থাকে যে কিভাবে আমার এই বিজনেসের রিস্কটাকে আইডেন্টিফাই করব এবং ওই রিস্কটা কিভাবে পটেনশিয়ালি ম্যানেজ করব। দেন ফাইনাল হচ্ছে যে আমরা যেই এনভায়রনমেন্টে বা যেই ল অফ দ্য ল্যান্ডের আন্ডারে বিজনেস করছি বা অপারেশনটা চালাচ্ছি, ওইখানের ল, রেগুলেশন এবং স্ট্যান্ডার্ড পলিসি এগুলো আমাদেরকে ফলো করতে হবে। তাহলে এই যে আমাদের জিআরসি, হ্যাঁ জিআরসি হচ্ছে আমাদের গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স, এই যে পার্টটা, এই পার্টটুকু যদি আমরা কাভার করি তাহলে কিন্তু আমাদের এই গভর্নেন্সের বিষয়ে একটু আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পেতে পারি। দেন আমরা এই এই চার্টটাও আলোচনা করেছিলাম যে একটা গভর্নেন্স সিস্টেমে কি কি কম্পোনেন্ট কাজ করে। এখানে দেখেন এই কম্পোনেন্টগুলোই আসলে আমাদের পুরো গভর্নেন্সের পার্ট। প্রসেস থেকে শুরু হবে না স্যার? জি, প্রসেস থেকে শুরু হবে।
এইগুলো পরে আমরা আলোচনা করছি, আরো ডিটেল আছে এখানে। কারণ আমরা এই ম্যানেজমেন্টটা কেন করব, তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে রিসোর্সটা আছে, ইনফরমেশন টেকনোলজি রিসোর্স বা যে অ্যাসেটটা আমরা এখানে বিনিয়োগ করলাম, এইটাকে আগে প্রপার মেনটেন করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। এবং এই অ্যাসেটের থেকে আমাদের পটেনশিয়াল পারফরমেন্স মেজার করে এখান থেকে রিটার্নটা এনশিওর করতে হবে, রিস্ক মিনিমাইজ করে। তারপরে যেই সেক্টরে আমরা কাজ করছি ফোকাস থাকবো, প্রসেসগুলো যেন লিগেলি কমপ্লায়েন্ট হয়, রেগুলেটরি পলিসি বা কন্ট্রাকচুয়াল পলিসি এগুলো যেন কমপ্লাই করে আমাদের ওই এনভায়রনমেন্টে আমরা অপারেশনটা পরিচালনা করতে পারি। এগুলো কিন্তু খুব কঠিন কিছু না, জাস্ট আমাদের ওই আমরা যে ইন্টারনাল কন্ট্রোল করেছি ওইগুলো থেকে অনেক কিছু এখানে দেখবেন চলে আসছে, বা আমরা যে অডিটিং এর অ্যাসুরেন্সের পড়ালেখা করি সেখান থেকেও অনেক কিছু আমাদের এখানে কমন মনে হবে। তাহলে আমরা একটু এখন গভর্নেন্সের আমাদের সিসার বই থেকে ডেফিনেশনটা শিখি। এতক্ষণ আমরা বেসিকটা শিখলাম, এটা পরেও আরো দুইটা শব্দ আছে, মানে কিছু অংশ আছে, আমরা এই অংশটুকু আগে দেখি তারপর ওইখানে যাই। আমি যেটুকু হাইলাইট করলাম একটু দেখার চেষ্টা করেন। তাহলে গভর্নেন্সের মাধ্যমে আমরা যেটা করতে পারবো, এনশিওর দ্য স্টেক হোল্ডার্স নিডস কন্ডিশনস অ্যান্ড অপশনস আর ইভালুয়েটেড টু ডিটারমাইন ব্যালেন্স। ব্যালেন্স কেন? কারণ আসলে প্রত্যেকটা ইনস্টিটিউটে আসলে একটা কিছু বেঞ্চমার্ক থাকে। অ্যাগ্রিড অন এন্টারপ্রাইজ অবজেক্টিভ, ডিরেকশন ইজ সেট থ্রো প্রায়োরিটাইজেশন অ্যান্ড ডিসিশন মেকিং। তারপরে অ্যান্ড দিয়ে তারপরে লাইনে যেটা আছে, পারফরমেন্স অ্যান্ড কমপ্লায়েন্স আর মেনশন এগেনস্ট অ্যাগ্রিড অর ডিরেকশন অ্যান্ড অবজেক্টিভ। ডিরেকশনটা হচ্ছে ওই বোর্ড অফ ডিরেক্টরস বা হচ্ছে আপনার যারা দোজ চার্জ উইথ গভর্নেন্স, গভর্নেন্সের জন্য যাদেরকে চার্জ করা যাবে। কারণ বোর্ড অফ ডিরেক্টরসকে গভর্নেন্সের ভাষায় আরেকভাবে রিপ্রেজেন্ট করে দোজ চার্জ উইথ গভর্নেন্স, কারণ যাদেরকে গভর্নেন্স এনশিওর করার জন্য চার্জ করা যায়। এবং এর পরের পার্টটা হচ্ছে ম্যানেজমেন্টের পার্ট। ম্যানেজমেন্ট তখন ওই ডিরেকশন অনুযায়ী কিভাবে প্রতিষ্ঠানটাকে পরিচালনা করবে ওই অনুযায়ী তারা ডিজাইনটা কনফার্ম করে। তাহলে আমাদের আরেকটা জায়গায় এখানে খেয়াল করতে হবে যে আমরা যখন আইটি রিসোর্স ম্যানেজমেন্ট, পারফরমেন্স মেজারমেন্ট, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আলোচনা করছি, তখন ম্যানেজমেন্টের একটা বড় অংশ এখানে আমাদের এই ইমপ্লিমেন্টেশনে ইফেক্টিভলি কাজ করবে। তাহলে এন্টারপ্রাইজ গভর্নেন্স ইনফরমেশন টেকনোলজি বা সংক্ষেপে যেটাকে আমরা ইজিআইটি বলছি, এই ইজিআইটিতে অডিটিং এর আবার কিছু পার্ট আছে। এখানে বিভিন্ন মডেল ফলো করে ইজিআইটি কনফার্ম করা হয় বা বিভিন্ন ধরনের স্কোপ নিয়ে আলোচনা করা হয়। তাহলে যখনই কোনো এরকম ইজিআইটি বা অডিটিং রুল এখানে চলে আসবে, তখন ওই অর্গানাইজেশনকে কনফার্ম করার জন্য রিলেটেড ডেফিনেশন, রুলস, স্কোপ অফ ওয়ার্ক কাভার করে অডিটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী তার কাজটা করতে হবে। কিন্তু কিভাবে অ্যাসেস করবে, এটা একটা নিজস্ব কুশ্চেনিয়ার ডেভেলপ করে নেওয়া। এবং এটার জন্য 3 লাইন্সের একটা মডেল আছে, এটা সাজেস্ট করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস। তারা 3 লাইন্স মডেল সাজেস্ট করছে এই অর্গানাইজেশনের ভিতরের ইন্টারনাল অডিটিং বা ইজিআইটি কভার করার জন্য। এটা একটা টেবিল আছে নিচে, আমরা দেখি। এখানে 3 লাইন্স মডেলের মূল পার্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে গভর্নিং বডি, যারা আসলে স্টেক হোল্ডার এবং অর্গানাইজেশনের ওভারসাইটটা দেখে। ম্যানেজমেন্ট, যারা এই প্রতিষ্ঠানটা পরিচালনা বা অপারেশনের অ্যাক্টিভিটিগুলো মেনটেন করে। এই অপারেশন অ্যাক্টিভিটি প্রপারলি ম্যানেজড হচ্ছে কিনা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে সেপারেট আরেকটা বডি যারা এটাকে রিভিউ করে, বা আমরা যেটাকে অডিটিং বলি, আসলে তারা আসলে এটা রিভিউ করে তাদের মতো করে একটা রিপোর্ট প্রোভাইড করে টু দা ম্যানেজমেন্ট বেসড অন অ্যাচিভমেন্ট অফ অবজেক্টিভ, অথবা স্পেসিফিক যদি কোনো ম্যাটার রিলেটেড থাকে যে এই ম্যাটার উপরে তাদেরকে রিপোর্ট করতে হবে, তাহলে তারা ওই ম্যাটার উপর রিপোর্ট করে। তাহলে এখানে তিনটা পার্ট, গভর্নিং বডি, ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট ম্যানেজমেন্টেরই একটা সেপারেট উইং, যারা আসলে থার্ড আই ভিউ থেকে ম্যানেজমেন্টের যে রিকোয়ারমেন্ট
ওই অ্যানালাইসিসটা করে এবং গভর্নিং বডির যে ডিরেকশন সেই অনুযায়ী ইন্টিগ্রিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য তারা আসলে কাজ করে। এটা ওই আমাদের যে আইটি গভর্নেন্সে যখন আমরা অডিট করব, সেই অডিটের এই 3 লাইন্স অ্যাক্টিভিটিগুলো এই মডেলটা ফলো করে কাজ করা হয়। তো আমরা গতদিন আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমাদের দেশে এরকম সেপারেট কোনো বডি নেই যারা আসলে ইনফরমেশন টেকনোলজির জন্য স্ট্যান্ডার্ড প্রিপেয়ার করে বা সাজেস্ট করে, বাট ইন্টারন্যাশনালি আছে। আমাদের এই বইতেই নিচেই পাবো আমরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি, এনআইএসটি নামে বিদেশে মানে আমেরিকাতে সংস্থা আছে, ওরা বিভিন্ন স্ট্যান্ডার্ডগুলো সাজেস্ট করে। কিন্তু আমাদের দেশে আসলে এখনো সেপারেটলি এই স্ট্যান্ডার্ড সাজেশন দেওয়ার মতন তেমন কোনো বডি নাই। এই জন্য আমাদের বাইরেগুলোকে ফলো করা আর হচ্ছে জেনারেল আইটি গভর্নেন্স রুলস এবং সিসার যে স্ট্যান্ডার্ড আছে, কোভিডের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা ফলো করা। তো অ্যাকর্ডিং টু এনআইএসটি আমাদের গভর্নেন্সকে আসলে এইভাবে ডিফাইন করা। Information security governance can be defined as the process of establishing and maintaining a framework and supporting management structure and process to provide assurance that information security strategies are aligned with the support business of objectives, are consist with applicable laws and regulations through adherence to policies and internal controls, and provide assignment of responsibility all in an effort to manage risk। তাহলে মূল পুরো অংশটাই আসলে কাভার করতেছে দুইটা পার্ট, ম্যানেজমেন্টের অবজেক্টিভটাকে কিভাবে রুলস রেগুলেশন এবং ফ্রেমওয়ার্ক দিয়ে সাপোর্টের মাধ্যমে অ্যাচিভ করা যায়, এবং এখানে কোনো রিস্ক থাকলে সেই রিস্কটাই কিভাবে ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স পলিসির মাধ্যমে আমরা ম্যানেজ করতে পারি বা মিটিগেট করতে পারি। এই পুরো পার্টটার জিস্ট অংশ এইটা সাজেস্ট করছে হচ্ছে এনআইএসটি, ন্যাশনাল ইনস্টিটিউট স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি। এটা ইউএস এর একটা বডি। আমাদের দেশে এখনো সেপারেটলি এরকম কোনো বডি এস্টাবলিশ হয়নি। ইনফরমেশন টেকনোলজিতে পারফরমেন্স ম্যানেজমেন্ট অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা ম্যানেজ করার জন্য আসলে স্মার্ট অবজেক্টিভ গুলো ব্যবহার করা হয়। তো স্মার্টের ইয়ে হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিয়েলিস্টিক অ্যান্ড টাইমলি। এই ওয়ার্ডগুলির মাধ্যমে স্মার্টটাকে অ্যানালাইসিস করে তারপরে আসলে পারফরমেন্স মেজার করা হয়। এটাও আমরা নিচে দেখব। স্মার্ট ইনফরমেশন টেকনোলজি আমরা তখনই ইন্ট্রোডিউস করবো অর্গানাইজেশনে যখন আসলে আমরা এখান থেকে কোনো বেনিফিট এনশিওর করতে পারবো। বেনিফিট এনশিওর করতে চাইলে আমাদেরকে পারফরমেন্স মেজার করতে হবে, পাশাপাশি রিসোর্সটাকেও ম্যানেজমেন্ট করতে হবে। কারণ আমরা যে রিসোর্স নিয়ে কাজ করছি সেই রিসোর্স থেকে আমাদের যে অপটিমাম আউটপুট পাওয়ার কথা, সেই আউটপুটটা এনশিওর করা। এবং রিসোর্সকে আমরা যদি পারফরমেন্স মেজার করে ইনফরমেশন টেকনোলজির সঙ্গে অ্যালাইন করে আমাদের অ্যাচিভ করতে চাই অবজেক্টিভগুলোকে, তাহলে এখানে একটা ইন্টিগ্রেশনের ব্যাপার চলে আসে। কারণ আমার ওই পুরোনো সিস্টেমে যে আমরা কাজ করছিলাম বিজনেস অপারেশন, তার সাথে ইনফরমেশন টেকনোলজিকে আসলে ইন্টিগ্রেট করতে হবে। এই জন্য একটা প্রসেস ডেভেলপ হয়েছে, যে প্রসেস ইন্টিগ্রেশন একটা বড় পার্ট। তাহলে আমাদের এই পুরো এই আউটকাম যদি পেতে চাই আমাদের ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্ট থেকে, তাহলে প্রসেস পারফরমেন্স মেজারমেন্ট একটা বড় পার্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যান্ড ফাইনালি হচ্ছে প্রসেস ইন্টিগ্রেশন। আমাদের এই পাতায় তিনটা আছে, আমরা একটু দেখি। এখানে আমরা একটা হাইলাইট করলাম, নিচে আছে রিসোর্স ম্যানেজমেন্ট আর ডান দিকে সম্ভবত প্রসেস ইন্টিগ্রেশন। তো এগুলো আমরা এগুলো দেখছি না, একটু ইম্পর্টেন্ট গুলো দেখি। বিজনেস ইন্টেলিজেন্স একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা আমরা একটু দেখি।
আমরা যখন আইটি এনভায়রনমেন্টে বিজনেস অপারেশন পরিচালনা করব, তখন বিজনেস ইন্টেলিজেন্সটা আমাদের আসলে একটা হেল্পিং টুলস, বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর প্রসেসের মধ্যে এটা একটা বড় টুলস, ইম্পর্টেন্ট। তো আমরা যদি এই বিজনেস ইন্টেলিজেন্স টুলসটাকে ব্যবহার করি, তাহলে এইটা বিজনেসে বেসিক 4টা জায়গায় আমাদেরকে হেল্প করতে পারে। এরপরও আরো ছোট ছোট জায়গায় হতে পারে, বাট এটা বেসিক, এটা সবাই ফলো করে। যে আমরা আসলে যে ট্রেন্ডে বিজনেস করতাম এটাকে আইডেন্টিফাই করে এইটাতে কিভাবে আমরা আমাদের বিজনেস ইন্টেলিজেন্সকে ইউজ করতে পারি, এবং এখানে আরো যদি কোনো এরিয়া থাকে যে এরিয়াগুলোকে স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্ট করে নিউ অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারি থ্রু বিজনেস ইন্টেলিজেন্স। তাহলে ম্যানুয়াল সিস্টেমে কাজ না করে আমরা ইন্টেলিজেন্ট ওয়েতে আমাদের বিজনেসের ভিতর থেকে কোনো নিউ স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট করে অপরচুনিটি ক্রিয়েট করা। এরপর আন্ডারস্ট্যান্ড কাস্টমার বিহেভিয়ার। এই ইন্টেলিজেন্ট যদি বিজনেসে আমরা প্রপারলি টুলসটা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমার কাস্টমারের বিহেভিয়ার প্যাটার্ন, লয়ালিটি, বা কোন কাস্টমারের কি ধরনের বিহেভিয়ার থাকবে এটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যাবে। তাদের প্রয়োজন কি, নিডস, বা তাদের প্রিফারেন্স, কোন প্রোডাক্টটা তারা বেশি চুজ করছে, বা কোন প্রোডাক্টগুলোতে তাদের ফিডব্যাক বেশি আসতেছে। অথবা আমরা ইফেক্টিভ মার্কেটিং ক্যাম্পেইন চালাতে পারি, যে আমরা যখন ক্যাম্পেইন চালাই তখন এই বিজনেস ইন্টেলিজেন্সের যদি টুলস ইমপ্লিমেন্ট করা থাকে, তাহলে ক্যাম্পেইন থেকে আমরা যা টার্গেট করেছিলাম ওই টার্গেট অনুযায়ী আমাদের বিজনেসগুলো মনিটরিং করছে কিনা, বা ওই টার্গেট অনুযায়ী বিজনেসটা রান করছে কিনা, আমরা এটাও অ্যাসেস করতে পারি। অ্যাগেন আমরা কিছুক্ষণ আগে যে পারফরমেন্সের কথা বলছিলাম, তাহলে বিজনেস ইন্টেলিজেন্স টুলস ইমপ্লিমেন্ট করার আগের বিজনেসের পারফরমেন্স অ্যান্ড এর পরের যে ডেভেলপমেন্ট হওয়ার পরের যে পারফরমেন্স, দুইটাকে আমাদেরকে অ্যাসেস করতে হবে। দুইটা অ্যাসেস করে যদি আসলে এখানে বেসিক কোনো চেঞ্জ পাওয়া যায়, ইমপ্রুভমেন্ট পাওয়া যায়, তাহলে ওইটা আমাদের বিজনেসের রিয়েলিস্টিক গোলের সাথে প্রোগ্রেস অনুযায়ী কত সময়ের মধ্যে অ্যাচিভ করা যাবে, এটা অ্যাসেস করতে পারাটা হচ্ছে আমাদের বিজনেস ইন্টেলিজেন্সের একটা মূল পার্ট। বিজনেস ইন্টেলিজেন্স যদি ইমপ্লিমেন্ট করা থাকে, তাহলে বিজনেসের অনেক ধরনের ডাটা এবং ভিতরের ইনসাইড ইনফরমেশনগুলো আমাদের কাছে থাকবে। ওই অনুযায়ী আমরা ফিউচারে বেটার ডিসিশন নিতে পারবো। ডিসিশন মেকিং প্রক্রিয়াটা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বা কাস্টমারের স্যাটিসফ্যাকশন অথবা মোর কম্পিটিটিভ এরিয়াতে বেটার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কাজ করবে, যে ক্ষেত্রে অনেক ইনফরমেশন আমাদেরকে এই টুলস থেকে অটোমেটিক্যালি প্রোভাইড করবে। অন্যথায় যেটা হয় যে বাইরে থেকে ইনফরমেশন সংগ্রহ করা, কনসালটেন্ট নিয়োগ করা, কনসালটেন্ট আবার প্রপার জায়গায় যদি অ্যাটেনশন না দেয়, সব অ্যাটেনশন না দিলে আবার ওখান থেকে তার ইনফরমেশনগুলো প্রপার আসবে না, তাহলে আমাদের ডিসিশন মেকিং প্রক্রিয়াটাও হয়তো ভুল হয়ে যেতে পারে। কাজেই ইনফরমেশন টেকনোলজি টুলস যদি প্রপার ইমপ্লিমেন্ট করা থাকে, সেই টুলস আমাদেরকে যে রেজাল্ট দিবে এইটা আসলে খুব বেশি ডেটোরিয়েট করবে না, যদি আমাদের প্রোগ্রামিং এবং কোশ্চেনিয়ার প্যাটার্নটা ঠিক থাকে। কিন্তু এই পুরো কাজটা করতে গেলে বিজনেস ইন্টেলিজেন্স বা বিআই যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, এখানে বেশ কিছু প্রসেস এবং কিছু মেজারমেন্টের ব্যাপার আছে, এটা আমরা কিভাবে করতে পারি। কারণ সবার আগে খেয়াল করতে হবে যে এইটা কস্ট কত হবে, প্রসেস কস্ট, এটা ইফিসিয়েন্সি বা এটার কোয়ালিটি কতটুকু ডেভেলপ করবে আমাদের এই বিজনেসে বা ইমপ্রুভমেন্টে, কাস্টমার আসলে কতটুকু আসলে এইটা অ্যাকসেপ্ট করবে অ্যাট্রিবিউট অনুযায়ী, বা এটার অনুযায়ী আমার প্রফিটেবিলিটি কি বাড়বে, স্টাফরা এই বিজনেসটা কিভাবে অ্যাকসেপ্ট করতে পারবে, এখানে রিস্ক ম্যানেজমেন্টের কোনো প্রক্রিয়ায় আমরা প্রবলেমে পড়বো কিনা, বা আনইউজুয়াল কোনো রিস্ক চলে আসে কিনা, ইনসিডেন্ট বা কোনো রিয়েলিস্টিক লস আসে কিনা, যেই লসটা আসলে আমরা অন্য কোনোভাবে মেজার করতে পারবো না বা মিটিগেট করতে পারবো না। এই পার্টগুলো কনসিডার করেই আসলে বিজনেস ইন্টেলিজেন্সকে বিজনেসে অ্যাপ্লাই করার কথা ডিসিশন নেওয়া হয় বা এটা ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে বিজনেস ইন্টেলিজেন্সটাকে আমরা বুঝতে পারছি নাকি আমাদের আরো প্রশ্ন থাকতে পারে? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি জি জি। কারণ আমাদের তো মূল আলোচনা হচ্ছে যে আমাদের যে লিগেসি সিস্টেমের বিজনেস ছিল, এইখানে আমরা ইনফরমেশন টেকনোলজি ইউজ করে কি কি চেঞ্জ আনতে পারছি, কি কি আমরা বেটার পারফরমেন্স আনতে পারছি। তো এখানে বিজনেস ইন্টেলিজেন্স আমরা ইউজ করতে গেলে কিন্তু আমাদের অনেক একটা ডাটার প্রয়োজন পড়বে, কারণ ইন্টেলিজেন্স তো আর এমনিতে কাজ করতে পারবে না। তাকে আসলে একটা ডাটা বেসের উপরে, ইনফরমেশনের উপরে বেস করে তার ডিসিশনগুলি নিতে হবে। এখানে রিকোয়ারমেন্টগুলো আগে থেকেই ডিজাইন করে দিতে হবে। এই জন্য বিজনেসের সাইজ অনুযায়ী বা বিজনেসের কমপ্লেক্সিটি অনুযায়ী বা তার মডার্ন এন্টারপ্রাইজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে এগুলো ডিজাইন করে নিতে হবে। বিআই এর যে ক্যাপাবিলিটি, এগুলো ডিজাইন করে ফান্ডামেন্টাল বিজনেস কোশ্চেনিয়ার প্রিপেয়ার করে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করতে গেলে তখন আমাদেরকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যানালাইসিস করার সুযোগ থাকবে এবং
লিগ্যাল রিকোয়ারমেন্ট বা লিগ্যাল কমপ্লায়েন্স যে রিকোয়ারমেন্ট আছে এগুলো আমরা আমাদের কুশ্চেনিয়ারের আন্ডারে কাভার করব, কিন্তু আমাদের যে ডাটাটা থাকবে ডাটা সেফটি সিকিউরিটির জন্য আমাদেরকে একটা প্রপার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিজাইন করতে হবে, এবং ডাটাটা কিভাবে আমরা ওই আর্কিটেকচার থেকে পাবো ওই জন্য আবার এন্টারপ্রাইজের ডাটা ফ্লো আর্কিটেকচার ডিজাইন করতে হবে। ওইখানে লজিক্যাল ডাটা আর্কিটেকচার থাকবে এবং এন্টারপ্রাইজের ডাটা ফ্লো থাকবে। এই ফ্লো অনুযায়ী আমাদের ডাটাটাকে বিভিন্ন লেয়ারে ডিফাইন করা হবে, বিভিন্ন লেয়ারে ডাটা থাকবে। এই ফ্লো অনুযায়ী আর্কিটেকচারের 7টা লেয়ার থাকে। ওই 7টা লেয়ারকে আরেকটা মডেলে, ওটাকে বলে ওএসআই মডেল, ওই ওএসআই মডেলের 7টা লেয়ারকে ডিফাইন করে আসলে এই ডাটার ফ্লোকে নিশ্চিত করা হয়। যেমন আমরা ওই সার্টিফিকেট লেভেল হয়তো পড়েছিলাম যে অনলাইন অ্যানালাইসিস, ওএলএপি। জি এই, স্যার। হ্যাঁ, এই আমাদের পাওয়ার বিআই বা এই বিআই বিজনেস ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ওএলএপি অনেক বড় একটা পার্ট। কারণ যে ডাটাগুলো আমরা অনলাইনে পাবো, অনলাইনে এগুলোকে অ্যানালাইসিস করে তারপর আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, ডাটা প্রিপারেশন করতে হবে। কারণ লার্জ ভলিউমে ডাটা আসবে এখানে, আবার ডাটা এমন হতে পারে যে অনেক বেশি ডাটা আসছে, তাহলে ডাটা ওয়্যার হাউস থেকে ডাটা মাইনিং এর প্রয়োজন পড়বে। ডাটা মাইনিং করে লার্জ ভলিউমে ডাটাটাকে ওইখান থেকে ডাটার প্যাটার্ন বুঝে, ট্রেন্ড বুঝে, ইনফরমেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোয়েরি দিয়ে আমাদেরকে নির্দিষ্ট ডাটায় পৌঁছাতে হবে। তাহলে ওখানে আবার ডাটা প্রিপারেশনের আবার একটা অ্যাক্সেস লেয়ার থাকবে। আবার যে ডাটাটা আমরা প্রিপেয়ার করলাম ওইটা মেটা ডাটা রিপোজিটরিতে ওইটাকে আবার প্রিজার্ভ করতে হবে। কারণ মেটা ডাটায় যদি ইনফরমেশন না থাকে তাহলে ফিউচারে অন্য কোনো কাজ করতে গেলে ডাটা স্ট্রাকচার থেকে বা ডাটা ফরম্যাট থেকে রিকোয়ার্ড ইনফরমেশন বা ডাটা আমরা খুঁজে নাও পেতে পারি। কাজে এই সমস্ত ডাটাই আমাদেরকে ওয়্যার হাউসে ম্যানেজমেন্ট করতে হবে। যেমন ইনফরমেশনের ওয়্যার হাউসটাকে বলছি আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে একটু আগে আমরা যে ডাটা আর্কিটেকচারের ফ্লোর কথা বললাম, ডাটা আর্কিটেকচার ফ্লোর আসলে 7টা লেয়ার আছে। আমরা লেয়ারগুলোর নাম জেনে রাখি, কারণ আমাদের হয়তো ওইরকম ডিটেইল লেভেলে প্রশ্ন নাও হতে পারে, আর অ্যাটলিস্ট লেয়ারগুলো আমাদের জানা থাকলে। স্যার এন্টারপ্রাইজ ডাটা ফ্লো আর্কিটেকচার এখান থেকে স্টার্ট নাকি স্যার? এখান থেকে স্টার্ট না, আমরা শর্টকাট এখানে আসলাম। কারণ আমরা যখন বিআই ইমপ্লিমেন্ট করব, আমার যে বিজনেস ইন্টেলিজেন্স কাজ করবে, ইন্টেলিজেন্স তো নিজে থেকে কোনো কাজ করতে পারবে না, ওর তো আসলে আগে ইন্টেলিজেন্সটা সেট করতে হবে, টুলসটাকে ডিজাইন করতে হবে। টুলসটা ডিজাইন করলে আমি যে বিজনেসে কাজ করব ওই বিজনেসের ডাটাটা আমাদেরকে কি বলতে হয়, রিট্রাইভ করতে হবে, ডাটা আমাদের হাতে থাকতে হবে। ডাটা যখন আমরা আমাদের হাতে রাখতে চাই তখন আমাদের এন্টারপ্রাইজ ডাটাকে একটা ফ্লো চার্টের আন্ডারে না নিয়ে আসলে, আর্কিটেকচারের আন্ডারে না নিয়ে আসলে ডাটা আমরা কালেক্টও করতে পারবো না, পরবর্তী এটা ব্যবহারও করতে পারবো। এই জন্য বিভিন্ন লেয়ারে আমাদের ডাটার কম্পোনেন্টগুলো থাকে, সেইখান থেকে ব্যবহার করা। এখানেই 7টা লেয়ার আছে। একটা হলো প্রেজেন্টেশন লেয়ার, আমরা আগে 7 নামগুলো দেখে নিই। এরপর আছে ডাটা সোর্স লেয়ার, কোর ডাটা ওয়্যার হাউস, ডাটা মার্ট লেয়ার, ডাটা স্টেজিং অ্যান্ড কোয়ালিটি লেয়ার, ডাটা অ্যাক্সেস লেয়ার, ডাটা প্রিপারেশন লেয়ার এবং মেটা ডাটা রিপোজিটরি। এই পর্যন্ত আমাদেরকে মেনটেন করতেই হবে। হ্যাঁ, এরপরও কয়েকটা লেয়ার আমাদের লাগবে। যেমন ডাটা যখন আমরা এখান থেকে অন্য কোথাও ইউজ করতে চাইবো তখন ওয়্যার হাউস, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, এগুলো সবগুলোই লাগবে। কিন্তু তখন অ্যাটলিস্ট মিনিমাম যদি আমাদের ওন সিস্টেমের মধ্যে থাকি তখন তো আমাদের ইন্টারনেট লাগবে না, বা তখন আমাদের অন্য কোনো বাইরের কারোর থেকে সহযোগিতা লাগবে না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট পর্যন্ত থাকলে হবে। যেমন এরপরে নিশ্চয়ই আছে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট লেয়ার। তারপর আছে অ্যাপ্লিকেশন মেসেজিং লেয়ার, এবং লাস্ট হচ্ছে ইন্টারনেট বা ইন্ট্রানেট লেয়ার। কারণ আমরা যখনই আমাদের কাস্টমারের সাথে বা আমাদের স্টেক হোল্ডারের সাথে আমাদের বিজনেসের ডাটা শেয়ার করব তখনই আমাদের নেটওয়ার্কিং এর প্রয়োজন হবে। নেটওয়ার্কিংটা আমাদের ইন্টারনেট বা ইন্ট্রানেট অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো এক্সট্রা নেটও লাগতে পারে আমাদের, যদি বিজনেসের রিকোয়ারমেন্ট তেমন হয়। এখন সবগুলো আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি। আমি একটু ছোট করলাম যেন আমার স্ক্রিনেরটা পুরো আপনারা দেখতে পারেন। দেখা যায় স্যার। হ্যাঁ,
আমরা উপরে যা দেখে আসলাম এখানে সবগুলো একসাথে আছে। আমরা বুঝার স্বার্থে বাম দিকে যদি একটু তাকাই দেখবেন যে দুইটা এরকম লাল বর্ডার দেওয়া আছে, এরিয়া আছে। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের টোটাল ডাটা ওয়্যার হাউস, আর ওয়্যার হাউসে যত ডাটা থাকবে সবগুলোই আমাদের মেটা ডাটায় রিপোজিটরির মধ্যে থাকবে, মানে এখানে বিভিন্ন লেয়ারে ডাটাগুলো থাকবে। আমরা এইখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুযায়ী আমরা ডাটাকে রিট্রাইভ করে নিয়ে আমাদের প্রেজেন্টেশনের অনুযায়ী আমরা ডাটাটাকে ভাগ করে নিব। তাহলে উপরের থেকে আমরা তাকাই, প্রেজেন্টেশন লেয়ার, ডাটা মার্ট লেয়ার, ডাটা ফিড, ডাটা মাইনিং, এরপর ডাটা ওয়্যার হাউস, দেন আছে ডাটা স্টেজিং অ্যান্ড কোয়ালিটি লেয়ার, ডাটা অ্যাক্সেস লেয়ার, ডাটা সোর্স লেয়ার। এই এই ডাটাগুলো আমরা পাবো কোথা থেকে বা আমরা কোন কোন সোর্স থেকে পাবো? এইটা আসলে আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করব, এক্সটার্নাল ডাটা, আমাদের অপারেশনাল ডাটা এবং নন অপারেশনাল ডাটা। অপারেশনালটা হচ্ছে আমরা রেগুলার যে বিজনেস অ্যাক্টিভিটিস করি, এগুলো আমাদের অপারেশনাল ডাটা। আমার এই অ্যাক্টিভিটিগুলো ম্যানেজ করার জন্য আরও যে সাপোর্ট ডিপার্টমেন্ট থাকে অনেক, এই সাপোর্ট ডিপার্টমেন্ট এবং স্টেক হোল্ডারের কাছ থেকে যত ডাটা পাবো এগুলো হচ্ছে আমাদের নন অপারেশনাল ডাটা। আর আমাদের ইন্ডাস্ট্রি, স্টেক হোল্ডার, গভর্নমেন্ট, এনভায়রনমেন্ট, অন্য যে কোনো সোর্স থেকে আমরা যত ডাটা সংগ্রহ করবো সেগুলো হচ্ছে এক্সটার্নাল ডাটা। এই সমস্ত ডাটা নিয়ে আমাদের আসলে লেয়ার অনুযায়ী ডিফাইন করে মেটা ডাটা, ডাটা ওয়্যার হাউস এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ফাইনালি বিজনেস ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট ডেভেলপ করতে হবে। এখন সবার জন্য বিজনেস ইন্টেলিজেন্স একরকম না, প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য বা এন্টারপ্রাইজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার বিজনেস ইন্টেলিজেন্সকে ডিফাইন করতে হবে, তার অ্যাক্টিভিটিগুলো ডিফাইন করতে হবে। তাহলে এই পর্যন্ত আমরা যা দেখলাম এগুলো আইটি গভর্নেন্সের বিভিন্ন পার্টের হেল্পিং টুলস। এর সাথে এখন অর্গানাইজেশন স্ট্রাকচারটা আমরা দেখবো যে আমাদের অর্গানাইজেশনে কি কি ধরনের স্ট্রাকচার থাকে, আইটির কমিটি বা আইটি স্টিয়ারিং কমিটি বা বিভিন্ন লেভেলে যারা কাজ করে। আমরা এইটাও হয়তো আমাদের ইয়েতে ওই সার্টিফিকেট লেভেলে কিছু পড়েছিলাম যে আমাদের ম্যানেজমেন্টের মিনিমাম 3টা লেয়ার থাকে। আমরা যদি খুব সাধারণ ভাষায় ম্যানেজমেন্টের ভাষায় বলি, ইনফরমেশন টেকনোলজি ছাড়াও টপ ম্যানেজমেন্ট বলি, মিডল ম্যানেজমেন্ট বলি, আরেকটা বলি কি লোয়ার ম্যানেজমেন্ট। ওই যে টিপিএস ম্যানেজিং এর ক্ষেত্রে আমরা এটা সার্টিফিকেট লেভেলে পড়েছি। ওইখানে যারা একদম উপরের দিকে ছিল তারা ছিল কি একদম উপরের দিকে এক্সিকিউটিভ ইএসএস নাকি এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। ওই ইএসএস এর যারা মেম্বার থাকে তারাই মূলত আসলে টপ ম্যানেজমেন্টের কম্পোনেন্টে পার্ট বা ওইখানকার একটা পার্টে কাজ করে। লেফট সাইডে আমরা যে রেড দেখতেছি এখানে প্রত্যেকটার মধ্যে দুইটা করে স্টোরেজ দেখতেছি, একটা হচ্ছে মেটা ডাটা আর একটা হচ্ছে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট লেয়ার। এখানে মেইন কোনটা স্যার? মেটা ডাটা, আর মেটা এটাকে ডাটায় অ্যাক্সেস আপনার করে, এটাকে এক্সিট করে যেটা আসছে সেটার কাজ কি স্যার? মেটা ডাটায় হচ্ছে আপনার সব ডাটা থাকবে। আমরা যে এক্সটার্নাল সোর্স, ইন্টারনাল সোর্স সবকিছু যে বলতেছি, সব ডাটাগুলি এর মধ্যে আছে। দেখেন আমাদের এই পাশের যে 7টা ইয়ে আছে, লেয়ার আছে বা 7টা কি বলে আয়তাকার টেবিল আছে, এইগুলোর থেকে প্রত্যেকটা ডাটাই কিন্তু মেটা ডাটার মধ্যে আছে। হ্যাঁ জি স্যার। মেটা ডাটা থেকে এই লেয়ার অনুযায়ী ডাটা আমরা কালেক্ট করি, আবার এই লেয়ার থেকে তখন নিয়ে নেয় ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এইটাতে আমরা বিভিন্ন কোয়েরি দিই, ইনস্ট্রাকশন, কারণ ডাটা তো আর এমনিতেই আমরা কপি করতে পারবো না বা এক্সট্রাক্ট করতে পারবো না। ডাটা কপি করার জন্য আমাদেরকে একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ চালাইতে হবে। ওই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে পারে। দেখা গেল যে আমাদের প্রতিষ্ঠানে রেগুলার কোনো ডাটা লাগে, সবসময় ওই একটা কোয়েরি চালাতে হয়, আমরা ওইটা ডিরেক্টলি আমাদের ডাটাবেজে চালাই দিতে পারি রিকোয়ারমেন্ট অনুযায়ী। অথবা আমাদের একটা অ্যানালাইসিসের জন্য সেপারেট কোনো একটা রিকোয়ারমেন্ট আসছে, ওইটার জন্য আমরা কাস্টমাইজ অ্যাডহক বেসিসে কোয়েরি চালাতে পারি। বা এর বাইরেও যদি কখনো আমাদের দেখা যায় যে আউটসাইড থেকে আমাদের এক্সটার্নাল ডাটা থেকে কোনো তথ্য সংগ্রহ করতে হয়, তখন আমরা ইন্টারনেট বা ইন্ট্রানেটের হেল্প নিয়ে আমরা আউটসাইড থেকে বিভিন্ন তথ্য যেগুলো পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল আছে এগুলো সংগ্রহ করতে পারি। তো আইটি স্ট্রাকচার বা আইটি অর্গানাইজেশন স্ট্রাকচার অর্গানাইজেশনের বিভিন্ন সাইজ অনুযায়ী ডিপেন্ড করে, কারণ বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন স্ট্রাকচার থাকে, তারা ছোট বড় তাদের সাইজ অনুযায়ী, ইন্ডাস্ট্রি, লোকেশন এই অনুযায়ী তারা তাদের গভর্নিং কমিটি বা আইটি গভর্নেন্স কমিটিটাকে ডিজাইন করে। তো
আইটি গভর্নেন্স কমিটির আবার দুইটা পার্ট থাকে, তাদের আসলে কি কি স্ট্র্যাটেজি থাকবে এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী স্টিয়ারিং কমিটি বা ওনার যারা তারা কিভাবে হেল্প করবে। আমরা খুব বেশি ডিটেলে যাচ্ছি না, হাই লেভেলেই দেখতেছি। তো আমাদের এখানে দুইটা পার্ট, একটা যে রোলস এবং রেসপন্সিবিলিটি, এই যে আমরা এখানে যে টেবিলটা আছে এটাই নিচে বলা যে রোলস রেসপন্সিবিলিটি অফ সিনিয়র ম্যানেজমেন্ট অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে আইটি গভর্নেন্সের বড় একটা পার্ট হচ্ছে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট এবং বোর্ড অফ ডিরেক্টরস, যারা আসলে এই পুরো প্রতিষ্ঠানের গভর্নেন্স এনশিওর করার ক্ষেত্রে বা ইফেক্টিভলি ম্যানেজ করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। তাহলে সিনিয়র ম্যানেজমেন্টের মধ্যে কারা কারা থাকবে? আমাদের যত চিফ আছে, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, চিফ ইনফরমেশন অফিসার, চিফ টেকনোলজি অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার, এরা সবাই সিনিয়র ম্যানেজমেন্ট। আর বোর্ডের যারা মেম্বার তারা আসলে ওনার অথবা ওনারদের অ্যাপয়েন্টেড কোনো পার্সন, যারা আসলে ডিরেক্টর পদমর্যাদার। আর ইনফরমেশন টেকনোলজি যেহেতু বোর্ডের সবাই খুব ভালোভাবে বুঝে না, বা সিনিয়র ম্যানেজমেন্টের সবাই খুব ভালোভাবে বুঝে না, তারা এই জন্য যারা আইটি বুঝে বা যারা আইটির সাথে অ্যালাইন্ড তাদেরকে নিয়ে আইটির পার্টগুলো কমপ্লাই করার জন্য, ফাংশনগুলো অ্যাক্টিভিটিগুলোকে প্রপারলি হাই লেভেলে ম্যানেজ করার জন্য তারা একটা হাই লেভেলের কমিটি গঠন করে। এটাকে বলে আইটি স্টিয়ারিং কমিটি। তার মানে আমাদের বোর্ড, সিনিয়র ম্যানেজমেন্ট এর বাইরেও ইনফরমেশন টেকনোলজির জন্য আমাদের সিস্টেমের এক্সপার্ট অথবা ওই কি বলে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এরকম কিছু রিসোর্স প্রয়োজন হয়। তাদের সমন্বয়ে আমাদের যে একটা কমিটি গঠন করা হয়, এটা হলো হাই লেভেল কমিটি, এটাকে বলে আইটি স্টিয়ারিং কমিটি। তাহলে আমাদের যদি কোনো প্রতিষ্ঠানে আমরা প্রপার ইনফরমেশন টেকনোলজি গভর্নেন্স এনশিওর করতে চাই, তাহলে আমাদের ম্যানেজমেন্টের বিভিন্ন পার্ট থেকে আমাদের যে ম্যানেজমেন্টের লেভেল এবং আমরা কি কি স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অথবা প্রতিষ্ঠানের কি ডেলিভারি এনশিওর করতে চাই, কিভাবে প্রতিষ্ঠানের পারফরমেন্স মেজার করব, রিসোর্সগুলোকে ম্যানেজমেন্ট করব এবং ফাইনালি প্রসেসটাকে অ্যাসুরেন্স করব, যে আমরা একটু আগে যা দেখে আসছি এটা একটা টেবিল আকারে আমরা দেখি। তাহলে ম্যানেজমেন্টের যে লেভেল আমরা একটু আগে দেখলাম, বোর্ড অফ ডিরেক্টরস, সিনিয়র ম্যানেজমেন্ট মানে টপ ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট, স্টিয়ারিং কমিটি, এরপরে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, তারপরে হচ্ছে ফাইনালি রিভিউ, ওই যে আমাদের 3 লেয়ারের যেটা ছিল আইআই এর সাজেস্টেড, যে অডিট তো করতেই হবে, অ্যাক্টিভিটিগুলোতে ইভালুয়েট করতে হবে যে প্রপার রিপোর্টিং হচ্ছে কিনা, প্রপার ইনফরমেশন সিকিউরিটি সিস্টেম মেনে কাজগুলি পরিচালনা করা হচ্ছে কিনা, এগুলো এনশিওর করার পার্টটা আমাদের অডিটিং এক্সিকিউটিভ যারা বা অডিট এক্সিকিউটিভ তারা এনশিওর করবে। তো এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের বিভিন্ন ম্যানেজমেন্টের লেভেল এবং আইটি গভর্নেন্স এনশিওর করার জন্য ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি এবং ম্যানেজমেন্টের বিভিন্ন কম্পোনেন্ট কম্পোনেন্ট পার্ট। তো এইগুলো সবই ঠিক আছে, সবকিছুই অ্যাচিভেবল যদি আমাদের ইনফরমেশন টেকনোলজি ডিভিশন যেটা, বা আমরা যদি বলি যে আইটি ম্যানেজার, ডিরেক্টর অথবা চিফ ইনফরমেশন অফিসার, ওনার যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট যদি প্রপার কাজ না করে তাহলে আসলে দেখা যাবে যে অন্য সব অ্যাচিভমেন্টই সঠিক অ্যাচিভমেন্ট হবে না বা অ্যাচিভমেন্ট করা সম্ভব হবে না। তাহলে আমাদের ম্যানেজমেন্টের সাথে এই ইনফরমেশন টেকনোলজি ডিভিশনটাকেও প্রপারলি আমাদেরকে ডিজাইন করতে হবে, যেন প্রপার অপারেশনটা এনশিওর করা যায়, যেন আইটি গভর্নেন্স এনশিওর করাটা অনেকটা সহজ হয়। যেন আমাদের আইটির কাজগুলো গুছানো না থাকলে, আইটি ডিপার্টমেন্ট যদি অর্গানাইজ ওয়েতে কাজ না করে, তাহলে আইটি গভর্নেন্স এনশিওর করারও কোনো সুযোগ থাকবে না। আমরা যতই রুলস রেগুলেশন পলিসি গাইডলাইন করি, প্রপার রিসোর্স যদি না থাকে, ওইটা মনিটরিং না করে, ইমপ্লিমেন্ট না করে, অথবা রিস্ক ম্যানেজমেন্ট যদি অ্যানালাইসিস না করে, তাহলে আমাদের এই আইটি গভর্নেন্সের কোনো বেনিফিট থাকবে না। তাহলে
আমাদের অর্গানাইজেশনের যে লেভেল আমরা জানলাম, বোর্ড অফ ডিরেক্টরস, এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট, স্টিয়ারিং কমিটি, চিফ ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট বা অফিসার, শেষে হচ্ছে অডিট এক্সিকিউটিভ, অডিট অফিসার। এদের সবার দায়িত্বগুলি সঠিকভাবে পালন করতে হবে। পাশাপাশি আমাদের ইনফরমেশন টেকনোলজি যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টকে একটু প্রপার সাজাতে হবে। দেখি আমরা একটা সাজেস্টেড আছে ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টকে অর্গানাইজ করার, আইটি ডিপার্টমেন্ট অর্গানোগ্রাম। এটা সাজেস্টেড, এটাই হবে এরকম না, প্রয়োজন অনুযায়ী অর্গানাইজেশন কাস্টমাইজ করে নিতে পারে। তাহলে আমাদের এই ডিপার্টমেন্টের হেড হচ্ছে চিফ ইনফরমেশন অফিসার, আইটি ম্যানেজার অথবা ডিরেক্টর। প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই পদটা ডিফাইন করা হয়। একজন এরকম চিফ থাকবে, যিনি যেই পদমর্যাদারই হোক। দেন নিচের দিকে দেখা যাচ্ছে আমাদের 6টা আলাদা আলাদা উইং আছে। রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন মানে আমরা যে প্রসেসটা ডেভেলপ করবো, অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করব, বা যে অ্যাসুরেন্সটা আমরা আনতে চাই আইটি সিকিউরিটির মাধ্যমে। এরপরে ডাটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। দেন টেকনিক্যাল সাপোর্ট, ইউজার সাপোর্ট এবং অপারেশন। ফাইনালি অপারেশনাল ম্যানেজমেন্ট বা অপারেশন, যারা আসলে কম্পিউটারের মাধ্যমে এই পুরো বিজনেসটাকে ম্যানেজ করবে। রিস্ক ম্যানেজমেন্টের পার্টে আমাদের রিস্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। তারপরে যদি কোনো কারণে হঠাৎ ডিজাস্টার হয়ে যায়, তাহলে ডিজাস্টার রিকভারি কোঅর্ডিনেটর বা ম্যানেজার থাকবে। অ্যাপ্লিকেশনের আন্ডারে আমাদের বিজনেসের যারা ম্যানেজার থাকে, তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার। আমরা সফটওয়্যারের ডেফিনেশনে গিয়ে শিখছিলাম সফটওয়্যার আমরা দুই ধরনের জানি, একটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার, আরেকটা আর একটা অপারেটিং সফটওয়্যার। শুধু অপারেটিং না, সিস্টেমটাই তো অপারেটিং। স্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে আপনার বিজনেসের বিভিন্ন ডোমেইন বা রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর যেটা উইন্ডোজের বা যেটা সিস্টেমের, ওইটা আসলে পুরো ফাংশনটাকে অপারেট করার জন্য, কম্পিউটারটাকে চালানোর জন্য একটা সফটওয়্যার। কম্পিউটার চালিয়ে আমি কি উদ্দেশ্য অর্জন করতে চাই ওই জন্য একটা সফটওয়্যার। কারণ উইন্ডোজ তো সবারই লাগে, ভিতরে অ্যাপ্লিকেশনগুলো তো সবার লাগে না। কেউ হয়তো এরকম ওয়ার্ড এক্সেলে কাজ করে, আরেকজন হয়তো আরেকটা প্রোগ্রামিং নিয়ে কাজ করে। এই জন্য কিছু হলো আমাদের উইন্ডোজের অপারেটিং সিস্টেম, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এই জন্য যারা এগুলো ডেভেলপ করবে, তারা বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেভেলপ করবে, ওইগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করা, ডাটা ম্যানেজমেন্ট করা, টেকনিক্যাল সাপোর্ট, ইউজারের সাপোর্ট এবং ফাইনালি অপারেশন, এই সবগুলো ম্যানেজ করতে পারলেই আমাদের আইটি ডিপার্টমেন্ট প্রপারলি কাজ করবে, আইটি গভর্নেন্স এনশিওর হবে। তাইলে সিকিউরিটির জন্য আমাদের বিভিন্ন ধরনের লাগবে, অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, আইটি ইউজার, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সিস্টেম ডেভেলপমেন্ট ম্যানেজার, আবার হেল্প ডেস্ক। এই যে পুরো একটা ডিপার্টমেন্ট গুছানো, এইভাবে যদি গুছানো না হয় তাহলে আসলে প্রপার ইনফরমেশন ম্যানেজমেন্ট হবে না, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট হবে না, তাহলে আমাদের আইটি গভর্নেন্সও এনশিওর করার সুযোগ থাকবে না। তাহলে আমরা আবার সামনের দিকে আগাই, কারণ এখানে অনেকক্ষণ বসে থাকলে লাভ নাই। এগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ডিটেইলে যাচ্ছি না, এগুলো পড়লে আপনারা বুঝে যাবেন। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, ডাটাবেজ নিয়ে তো আমরা কিছু নাই কথা বললাম। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, এটা ওই সেপারেশন অফ ডিউটিস উইদিন আইটি, এটা মূলত জব ডেসক্রিপশন, জব টাইটেল অনুযায়ী, তার অর্গানাইজেশন স্ট্রাকচার অনুযায়ী কার কি দায়িত্ব হবে, এগুলো পড়লে আমার ধারণা আপনারা বেসিক ক্লিয়ার হয়ে যাবে, এগুলো নিয়ে প্রবলেম হবে না। সেপারেশন অফ ডিউটিজ অ্যান্ড কন্ট্রোল, ওনারশিপ অফ অ্যাসেট, ইউজার অথরাইজেশন টেবিল। ইউজার অথরাইজেশন টেবিলটা অনেক সময় প্রশ্নে ইম্পর্টেন্ট মনে হয়, কারণ আমরা যদি ইউজারকে প্রপারলি ডিফাইন করতে না পারি, তাহলে সিস্টেমে আসলে প্রপার এনশিওর করা যাবে না, সিকিউরিটি এনশিওর করা যাবে না। কারণ যার যতটুকু অ্যাক্সেস, ততটুকুর মধ্যে তাকে লিমিট করতে হবে। তার যদি সব জায়গায় অ্যাক্সেস থাকে, সে এমন একজন ইউজার যার ওই প্রোডাক্ট সম্বন্ধে বা অ্যাপ্লিকেশন সম্বন্ধে নলেজ নাই, ওখানে যদি সে অ্যাক্সেস নিতে পারে, ভুল অপারেশন করলে তাহলে পুরো সিস্টেমটাই আসলে ডাউন হয়ে যেতে পারে, ডিজাস্টার হয়ে যেতে পারে। এই জন্য
ইউজার অথরাইজেশন টেবিল, কাকে কোনটুকু ডকুমেন্ট আমি দেখতে দিব, কনফার্ম করতে দিব, অপারেশন করতে দিব, এটা প্রপারলি ডিফাইন করতে হবে। এই জন্য যেটা করা হয়, কিছু ডকুমেন্টেশনের পার্ট আছে, আমরা ডকুমেন্টেশনের পার্টটা দেখব। ডকুমেন্টেশনটা দেখে তারপর আমরা আইটি পলিসি, আইটি গভর্নেন্সের বিভিন্ন পার্টে যাব। দেখে ডকুমেন্টেশনের একটা থাকার কথা। Information security auditor, so information system auditor should review the following governance document: IT strategy, plan and budgets, security policy documentation, functional chart, job description, IT steering committee report, system development and program changes procedure, operations procedure, HR manual, quality assurance procedure। কিভাবে কোয়ালিটিটা আমরা আসলে রিভিউ করে দেখব, এই পার্টটুকু যদি আমরা মিনিমাম ডকুমেন্টেশন ফলো না করি, তাহলে ওই যে একটু আগে আমরা যেটা বললাম, ইউজারের অথেন্টিকেশন বা অ্যাক্সেস, এটা ডিজাইন করাটা টাফ হয়ে যাবে। কারণ প্রপার যদি জব ডেসক্রিপশন না থাকে স্ট্র্যাটেজি অনুযায়ী এবং এইচআর এর ম্যানুয়াল বা গাইডলাইন অনুযায়ী, তাহলে আমরা প্রপার ইউজার অথরাইজেশন বা তাকে কতটুকুতে লিমিট করব এটা আমাদের জানা থাকবে না। আর ইনফরমেশন সিকিউরিটি পলিসি যেটা আমরা এখানে দেখলাম, এই ডকুমেন্টেশনটা আসলে প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করা হয়, কিন্তু জেনারেল আইটি গাইডলাইন যেটা বা জেনারেল সিকিউরিটি গাইডলাইন, সেইটুকু কাভার মিনিমাম করতে হবে। কারণ প্রতিষ্ঠানের যেই লেভেলে সে ইনফরমেশন টেকনোলজি ইউজ করবে বা যেই লেভেলে সে অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে, ওইটাকে সিকিউর করার জন্যই তার পলিসি ডকুমেন্টেশন, সিকিউরিটি ডকুমেন্টেশন গাইডলাইন প্রিপেয়ার করতে হবে। তাহলে এইটা যখন আমরা রিভিউ করব, তখন আমাদের জানতে হবে যে স্ট্যান্ডার্ড কিভাবে ডেভেলপ করা যায় বা গাইডলাইনগুলো কিভাবে ডেভেলপ করা যায়, প্রসেসগুলো কিভাবে ডেভেলপ করা যায়। যে কোনো পলিসি, স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন, এই তিনটা চারটাকে আমাদের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়ে আসতে হবে যে এই চারটা কি, কোনটাকে কি বলে। তাইলে আমাদের জানতে হবে যে পলিসি, স্ট্যান্ডার্ড, প্রসিজার অ্যান্ড গাইডলাইন কোনটা কি, পলিসি কি, স্ট্যান্ডার্ড কি, প্রসিজার কি অ্যান্ড গাইডলাইনটা কি। দেন এরপরে আমরা চলে যাব হচ্ছে এন্টারপ্রাইজ, কোথায় যেন রিস্ক ম্যানেজমেন্ট আছে। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের জন্য। তাহলে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট করতে গেলে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে এই অপারেশনাল অ্যাক্টিভিটির মধ্যে কোথায় কোথায় থ্রেটস আছে, ভালনারেবিলিটিস আছে, ইনফরমেশন রিসোর্স যেগুলো আমরা ব্যবহার করছি এইগুলো কোথায় কোথায় সেফগার্ড এবং কন্ট্রোল এনশিওর করতে হবে, রিস্ক কোথায় কোথায় আছে। এই রিস্কগুলোকে আমাদেরকে অ্যানালাইসিস করার জন্যই রিভিউ করার এই প্রক্রিয়াটা। তাহলে আইটির পার্ট থেকে, পার্সপেক্টিভ থেকে, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস হচ্ছে আইডেন্টিফাইং থ্রেটস, ভালনারেবিলিটিস টু অ্যাচিভ অর্গানাইজেশনস টোটাল অবজেক্টিভ। এই অবজেক্টিভ অ্যাচিভ করতে গেলে আমাদেরকে খেয়াল করতে হবে যে কোথায় কোথায় আমাদেরকে সেফগার্ড এনশিওর করতে হবে, কন্ট্রোল করতে হবে, এবং কোথায় কোথায় রিস্ক থাকলে রিস্কটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। রিস্ক আসলে বিভিন্নভাবে আসে, সব রিস্কের রেসপন্স বা রিস্ক একরকম ভাবে আমরা মিটিগেট করতে পারি না। তাহলে রিস্ককে আসলে তার সিগনিফিকেন্স অনুযায়ী বা তার আসলে ভালনারেবিলিটির ভলিউম বা তার অ্যাক্টিভিটি অনুযায়ী আমাদেরকে বিভিন্ন নামে এটাকে ডিফাইন করতে হবে। ওই ডেফিনেশন অনুযায়ী আমরা আসলে আমাদের রেসপন্সগুলো কি হবে বা সিগনিফিকেন্স কতটুকু হবে, এইটুকু আমরা ডিফাইন করতে পারি। কিছু রিস্ক দেখবো যে আমরা আসলে আনএভয়েডেবল,
কিছু রিস্ক আমরা অ্যাভয়েড করতে পারি, কিছু রিস্ক আমরা অপারেশনের মধ্যে পলিসি ডেভেলপমেন্ট করে এন্টারপ্রাইজের বিভিন্ন ধরনের মনিটরিং কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করে মিটিগেট করতে পারি। কিছু রিস্ক আমরা ট্রান্সফার করে দিই বা শিফট করে দিই অন্য কোথাও। আর ফাইনালি কিছু রিস্ক আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয় যে ওই রিস্কটুকু না নিলেই আর অপারেশনটা আসলে পরিচালনা করা যাবে না। ওইটুকু রিস্ক আমরা অ্যাকসেপ্ট করে ওই রিস্কটুকু বিজনেসে কনসিডার করেই বিজনেসের প্রফিটেবিলিটি বা অপারেশনাল অ্যাক্টিভিটিগুলোকে ডিজাইন করা হয়। কিছু রিস্ক এরকম প্রভিশন আমাদেরকে রাখতেই হয়। তাহলে রিস্ককে আমরা আমাদের সিগনিফিকেন্স অনুযায়ী চারটা ভাগে ভাগ করতে পারি: অ্যাভয়েড, মিটিগেট, ট্রান্সফার অর শেয়ার অ্যান্ড অ্যাকসেপ্ট। কিছু রিস্ক আমাদের বিজনেসে অ্যাভয়েড করতে হবে, কারণ না হলে বিজনেসটা অ্যাচিভ করা যাবে না। কিছু রিস্ক আমাদেরকে মিটিগেট করতে হবে, কিছু রিস্ক অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের বেসিকটুকু আমরা জানলাম। তাহলে আমরা যখন এন্টারপ্রাইজের বিভিন্ন রিস্কগুলোকে মিটিগেট করব বা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ডিফাইন করব, তাহলে রিস্ক আবার বিভিন্ন লেয়ারে থাকে, বিভিন্ন লেভেলে থাকে। তাহলে আমাদের অপারেশনাল লেভেলে কি কি রিস্ক হতে পারে, প্রজেক্টের লেভেলে কি কি রিস্ক হতে পারে, এবং স্ট্র্যাটেজিক লেভেলে যেগুলো রিস্ক হতে পারে, এইগুলো সবগুলো অ্যানালাইসিস করে রিস্ক ম্যানেজমেন্টের একটা লাইফ সাইকেল আছে, আমরা এটা দেখি একটা সাইকেল, যে আইটি রিস্ক আইডেন্টিফিকেশন, আইটি রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক রেসপন্স অ্যান্ড মিটিগেশন, ফাইনালি রিস্ক অ্যান্ড কন্ট্রোল, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং। কারণ কিছু রিস্ক আমরা অ্যাকসেপ্ট করে ওটা নিয়ে আমাদের আবার টপ ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হবে। তাহলে আইটি রিস্ক ম্যানেজমেন্টের যে সাইকেল, এই সাইকেল অনুযায়ী প্রথমে আমাদেরকে রিস্কটাকে আইডেন্টিফাই করতে হবে, রিস্ক আইডেন্টিফিকেশন, আইটি রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক রেসপন্স অ্যান্ড মিটিগেশন, রিস্ক অ্যান্ড কন্ট্রোল, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং। নিচে এই চারটারই আসলে আলাদা আলাদা করে ডিসক্রিপশন দেয়া আছে, আমরা আর খুব বেশি সময় নিচ্ছি না এটাতে। রিস্ক অ্যানালাইসিস জন্য কিছু মেথড আছে, এটা আমরা করে নিব: কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, সেমি কোয়ান্টিটেটিভ মেথড। এটা খুব ইম্পর্টেন্ট না, বাট এইচআর এর পার্ট থেকে প্রাইভেসি ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক মানুষের হ্যাবিচুয়েট কিছু ব্যাপার আছে, তারা পাসওয়ার্ড বা কোনো কিছুর অ্যাক্সেস ডিফাইন করতে গেলে তারা তাদের পার্সোনাল ডাটা, ইনফরমেশন, নাম্বার, ডেট অফ বার্থ এগুলি ব্যবহার করে ফেলে। এই জন্য দেখা গেছে যে অ্যাটলিস্ট এমপ্লয়ির যে পার্সোনাল বা তাদের যে বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন বা তাদের পার্সোনাল ইনফরমেশন, এগুলো একটু প্রপার সিস্টেমে ডকুমেন্টেশন বা প্রাইভেসি মেনটেন না করলে অনেক কিছুই আসলে অর্গানাইজেশনের কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। এই জন্য কিছু ডকুমেন্টেশন আসলে প্রাইভেসি অনুযায়ী ম্যানেজ করে তারপরে ওইগুলোকে প্রাইভেট ডকুমেন্ট বা সিকিউর ডকুমেন্টেশন আকারে এগুলোকে ম্যানেজ করতে হবে বা মিটিগেট করতে হবে, কিভাবে এগুলোকে অ্যানালাইটিক্যাল ওয়েতে আমরা ম্যানেজ করতে পারি। প্রাইভেসি ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশনের টাইপ বা প্রাইভেসি নোটিশ, বিভিন্ন ধরনের ইনফরমেশন, ইনফরমেশন ডাটা, সাবজেক্ট, সাপোর্টিং সাবজেক্ট, যা যা আসলে এমপ্লয়ি এবং তাদের পার্সোনাল ডাটা হিসাবে থাকে, এগুলোকে প্রপারলি সিকিউর সিস্টেমে রিটেইন করতে হবে। কারণ ওই পার্সোনাল ডাটাগুলো কম্প্রোমাইজ হয়ে গেলে আইটি সিকিউরিটি অনেক কিছুতেই থ্রেট চলে আসতে পারে। এই প্রাইভেট ডকুমেন্টের বাইরে আমরা যেহেতু আইটি গভর্নেন্স নিয়ে কাজ করছি, আইটির কিছু ডকুমেন্টেশন আছে যেটাকে
যেই ডকুমেন্টেশনের মাধ্যমে আমাদের আইটিতে কোনো চেঞ্জেস বা কোনো পরিবর্তন, লিগ্যাল রিকোয়ারমেন্ট আসলে আমরা রিভিউ করতে পারি। এটার মধ্যে সবচেয়ে কমন একটা রিকোয়ারমেন্ট থাকে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলোকে আমাদেরকে লগ বা রিপোর্ট অনুযায়ী ম্যানেজ করতে হয়। তো আদার ডকুমেন্টেশনের মধ্যে যেটা আছে আমাদের আইটিতে অ্যাক্টিভিটি লগ, ডাটা প্রোটেকশন লিগ্যাল রিকোয়ারমেন্ট লগ, বা ডাটার যে প্রাইভেসি রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট, প্রাইভেট রিস্ক ইম্প্যাক্ট বা অ্যাসেসমেন্ট রিপোর্ট, এরপরে অডিটের আগে যে প্রসেসগুলো আমরা করি, আমাদের ট্রেনিং অ্যাক্টিভিটি বা ডিটেইল ইনফরমেশন শেয়ারিং, এই ডকুমেন্টগুলো আদার ডকুমেন্টেশনের আন্ডারে থাকবে এবং এগুলো আমাদের রিস্ক ম্যানেজমেন্টের কন্ট্রোল ডকুমেন্ট হিসাবে ডকুমেন্টেশন করতে হবে। কারণ এটা যদি ডকুমেন্টেড করা না থাকে, যিনি এটার উপর এক্সপার্ট, ওই রিসোর্সটা যদি কোনো কারণে এই অর্গানাইজেশন ছেড়ে চলে যায় বা অর্গানাইজেশনে সে জব না করে বা কোনো কারণে সে মারা যায় বা না থাকে এখানে, তাহলে পরবর্তীতে যারা কাজ করবে তারা এসে আর এগুলো ধরতে পারবে না, বা এখানকার আগের যে প্রবলেমগুলো ছিল, ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিগুলো ছিল, এগুলো কিভাবে ক্রিয়েট হয়েছে, কোন সময় জেনারেট হয়েছে, সিস্টেম কিভাবে অটোমেটিক্যালি এগুলোকে ম্যানেজ করছে, ওয়াইড রেঞ্জের বিভিন্ন প্রবলেমগুলোকে তারা খুব সলভ করে ফেলছে সহজে, এই পুরো প্রক্রিয়াটা আসলে ডকুমেন্টেড ওয়েতে না থাকলে পরবর্তীতে এটা ম্যানেজ করা যায় না বা ইনফরমেশন অনুযায়ী জানা থাকে না, তারা রেজিস্টার দেখে কাজ করার সুযোগ পায় না। এই জন্য এই সবগুলোকে ডকুমেন্টেড ওয়েতে রাখতে হবে। আমরা যেহেতু অডিটর মানুষ, অডিট প্রসেসে আর ঢুকলাম না, অডিট প্রসেস আপনারা ভালোই বুঝেন, বা অডিটের অ্যাসুরেন্সের ক্ষেত্রে যে প্রসেস আমাদের এখানেও সেম প্রসেস। এগুলোই আমাদের মনে হয় ইম্পর্টেন্ট ছিল: লিগেল পারপাস, লেজিটিমেট ইন্টারেস্ট, ডাটা সাবজেক্ট রাইট। ডাটা সাবজেক্ট রাইট আমাদের আসলে এখানে নাই। আমরা ডাটা সাবজেক্ট রাইটের ক্ষেত্রে যেটা প্রপারলি ফলো করতে পারি, যে আমাদের যে প্রসেসিং, যে ডকুমেন্টেশনের যে প্রসেসিংটা থাকে, যখন আমাদের সিস্টেমটা ডেভেলপ হয়, পলিসি প্রসিজার এগুলো সব আমাদেরকে সিস্টেম ডেভেলপার নিজেই ডকুমেন্টেড করে দেয়। ওই ডকুমেন্টেশনগুলো প্রপারলি মেনটেন করা সাবজেক্ট অনুযায়ী এবং তাদের প্রোটেকশিয়াল রাইট অনুযায়ী, এটা কে কে ব্যবহার করতে পারবে এবং কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, ম্যানেজমেন্ট এটা অ্যালাউ করে দেয় আর কি। তাও এখানে আবার দুইটা পার্ট থাকে, একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট। কারণ অর্গানাইজেশন রিকোয়ারমেন্ট অনুযায়ী, ডাটার রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী তারা ডিফাইন করে, বাট লিগ্যাল পার্ট থেকে যদি কোনো অথরিটি ডকুমেন্টেশন শেয়ার করতে বলে, তখন হয়তো ওই ডকুমেন্টটা শেয়ার করতে হয়। তাইলে আমরা আমাদের ওই আইটি গভর্নেন্সের প্রথম যে চ্যাপ্টারের পার্ট ছিল ওইটা, এটাই শেষ অংশ। এরপর আমাদের আইটি ম্যানেজমেন্ট। আমরা একটা ব্রেক নেই কয়েক মিনিটের, তারপর আইটি ম্যানেজমেন্টটা ধরি, তাহলে সবার জন্য ভালো হবে আর কি। আমরা কি 10 মিনিট না আরো বেশি একটা ব্রেক নিব? 10 মিনিটের বেশি লাগবে বা 15 মিনিট? 15 মিনিটস নেওয়া যায় স্যার, 15 মিনিটস। 15 মিনিট। এখন তো আমার ঘড়িতে 8টা 25 বাজে, আমরা হয়তো 40-এ শুরু করতে পারি, তাহলে ওইদিকে আমরা তাড়াতাড়ি শেষ করে দিব ইনশাল্লাহ। ওকে। ওকে স্যার। ওকে স্যার। তো আমরা সেকেন্ড পার্ট আবার শুরু করি, আমাদের আইটি ম্যানেজমেন্ট। আইটি ম্যানেজমেন্টের যে প্রশ্নগুলি আমাদের ইয়েতে আছে, হুবহু মিলবে না, কিছু কিছু জায়গায় আমাদের কাভার করবে। ওইটা একটু আমাদের পড়ার সময় আমাদের যে গাইডলাইন বুকটা আছে, আমাদের সিলেবাস, সেটা একটু ভালো করে দেখে নিতে হবে আর কি, যে আমরা কোন কোন টপিকসগুলোতে হাইলাইট করব। এটা একবার যদি আপনি আপনার বইতে মার্ক করে নেন, তাহলে আর পরে সমস্যা হবে না, ওটা পরবর্তীতে তো ওখানে মার্ক করাই থাকলো। তাহলে আইটি ম্যানেজমেন্টে আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা যে ইনফরমেশন সিকিউরিটি অ্যাসেটগুলোকে ব্যবহার করব, ওইটা আমাদের আইটি ডিপার্টমেন্ট এবং এন্টারপ্রাইজের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য টোটাল ম্যানেজমেন্ট পার্টটাই হচ্ছে আমাদের আইটি ম্যানেজমেন্টের একটা কমন টপিকস। এর মধ্যে অনেকগুলো আছে আমাদের। এর ভালো এবার ইম্পর্ট্যান্ট একটা যা কাজ হচ্ছে যে আইটি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের অনেকগুলো কস্ট ইনকার্ড করে এবং কিছু বেনিফিট এনশিওর করার জন্যই আমরা এটা করি। এটা কেন? ঠিক আছে, থাক, যাবো। হ্যাঁ, তালা দিয়ে যাবো, সমস্যা নেই। তাহলে আমাদের ইনফরমেশন সিকিউরিটি বা ইনফরমেশন টেকনোলজি অ্যাডপ্ট করার পরে বা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের পরে ওই প্রজেক্টের কস্ট অ্যানালাইসিস করে ওইখান থেকে যে বেনিফিট আমরা পাবো, এই বেনিফিটটা আসলে আমাদের যে আরওআই বা বিজনেসের যে রিটার্নের রিকোয়ারমেন্ট থাকে বিজনেসের গাইডলাইন অনুযায়ী,
ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী, সেই অনুযায়ী এটা প্রজেক্টকে আসলে এটা ভ্যালু অ্যাড করে কিনা বা ওই অর্গানাইজেশনকে ভ্যালু অ্যাড করে কিনা, এইটা চেক করার যে পার্ট, এটা হচ্ছে ভ্যালু অফ আইটি। তার মানে আমরা যদি আইটির মূল্য জিজ্ঞাসা করি, ভ্যালু অফ আইটি আসলে এটা আইটির মূল্য না, এটা কস্ট এবং বেনিফিটের একটা কম্বিনেশন, এখানে টেস্ট করার প্রক্রিয়া। তাহলে আমরা যে ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টমেন্টের যে রিটার্ন পাবো আমরা পার্সিভ ভ্যালু, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের ভ্যালু অথবা ভ্যালু অফ আইটি। তাহলে ভ্যালু অফ আইটি নিয়ে যদি প্রশ্ন থাকে, আমাদের একটা ভুল ধারণা থাকতে পারে যে আইটির মূল্য কত, বিষয়টা আসলে এরকম না। তাহলে আইটি যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে আমাদের ডেভেলপ করতে হবে, তাহলে এই কম্পোনেন্টগুলোকে একসাথে করে পোর্টফোলিও ম্যানেজমেন্টের একটা পার্ট আছে, আইটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আইটি পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের আহ, বিভিন্ন এন্টারপ্রাইজের সাথে কম্পেয়ার করে আমাদের এন্টারপ্রাইজের যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট করে আমাদেরকে ম্যানেজমেন্টের যে অ্যাগ্রিড আপন কমিটমেন্ট, অ্যাগ্রিড আপন এই জন্য বললাম যে কারণ অনেকগুলো টার্গেট থাকতে পারে, সেই টার্গেটের মধ্যে যেটা তারা অ্যাচিভ করতে চায় সেটা হচ্ছে অ্যাগ্রিড আপন কমিটমেন্ট। এই কমিটমেন্ট অনুযায়ী আইটি রিলেটেড প্রজেক্ট এবং ওই প্রজেক্টের এন্টারপ্রাইজের যে গোল, এই পুরো প্রক্রিয়াটা ইমপ্লিমেন্টেশনের পার্ট হচ্ছে আইটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তাহলে আইটি পোর্টফোলিও ম্যানেজমেন্টের ইনিশিয়াল যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলোর মধ্যে থাকবে এরকম: এনশিওর ম্যানেজমেন্ট কমিটমেন্ট অ্যান্ড এগ্রিড অন টার্গেটস, প্ল্যান দ্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট মডেল ইন লাইন উইথ দ্য এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট প্রসেস, স্পেসিফাই পোর্টফোলিও ইনক্লুশন ক্রাইটেরিয়া, অর্গানাইজ দ্য রিকোয়ার্ড টুলস সাপোর্ট অ্যান্ড ইনস্ট্রাকশন। এই পার্টটুকু কনফার্ম করার পরে থাকতেছে হচ্ছে ইমপ্লিমেন্টেশনের মেথড প্রক্রিয়া, যে কি কি মেথডে ইমপ্লিমেন্টেশনটা আসলে করা যাবে। এখানে অ্যানালাইসিসের একটা পার্ট আছে, প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজিস, এখানে অ্যালাইনমেন্ট, কন্টিনিউয়াস রিঅ্যালাইনমেন্ট অ্যান্ড বিজনেস অবজেক্টিভ। কারণ বিজনেসে যখন কোনো ইনফরমেশন টেকনোলজি আমরা অ্যাডপ্ট করব, তখন এক্সিস্টিং বিজনেস সঙ্গে অ্যালাইনমেন্টের একটা পার্ট আছে। একবার অ্যালাইনমেন্ট করলেই হবে না, আবার এটা ডেভেলপমেন্টের সাথে ফেজ বাই ফেজ রিঅ্যালাইনমেন্ট করতে হবে টু বিজনেস অবজেক্টিভস। এবং এইটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটা প্রক্রিয়া, এটাও আসলে আমাদের আইটি পোর্টফোলিও ম্যানেজমেন্টের ভিজিবল এবং রেগুলার পার্ট। তো আইটি রিসোর্স ম্যানেজমেন্টের পার্ট আছে, আইটি রিসোর্স ম্যানেজমেন্ট করলে আমাদের আইটির ইনফরমেশন রিসোর্স, যেগুলো আমাদের হিউম্যান রিসোর্সের আন্ডারে পড়বে, যে আমাদের যারা আইটি রিসোর্স হিসাবে টেকনিক্যাল রিসোর্স বা নলেজ রিসোর্স হিসাবে কাজ করবে, তাদেরকে প্রপার রিক্রুটমেন্ট, হায়ারিং, ট্রেনিং বা তাদের আসলে বিভিন্ন ধরনের বেনিফিট এনশিওর করা, তাদের কাজের জন্য টাইম রিপোর্টিং, শিডিউলিং, হ্যাঁ, তাদের টার্মস কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট, এমপ্লয়ির কাছ থেকে এক্সপেকটেশন ডিউরিং এমপ্লয়মেন্ট, এবং রিটায়ারমেন্ট বেনিফিট, এমপ্লয়ি পারফরমেন্স ম্যানেজমেন্ট, এই পার্টগুলো সবগুলো আসলে হিউম্যান রিসোর্সের কম্পোনেন্টে থাকে, কিন্তু এটাও একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয় যেটাকে বলে HRIS, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। ওই সিস্টেমের মাধ্যমে এই সমস্ত কম্পোনেন্টগুলোকে কমপ্লাই করার জন্য হিউম্যান রিসোর্স পলিসি গাইডলাইন করা থাকে। আমরা এটা বেশি পড়ছি না, কারণ হিউম্যান রিসোর্স নিয়ে বেশি আমাদের চিন্তা করার প্রয়োজন নেই, আপনারা বুঝে যাবেন। আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এন্টারপ্রাইজের ভিতরে যে চেঞ্জ গুলো আসবে, চেঞ্জ ম্যানেজমেন্ট। আমরা আগের দিনও কিছুটা আলোচনা করেছিলাম যে এন্টারপ্রাইজের চেঞ্জ ম্যানেজমেন্ট একটা বড় পার্ট, কারণ চেঞ্জ ম্যানেজমেন্ট যখনই করতে হবে তখন আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা ফলো করতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্র্যাকটিসের পার্ট হচ্ছে কস্ট অ্যালোকেশন, কারণ যে কোনো ম্যানেজমেন্টের চেঞ্জে আসলেই একটা কস্ট থাকবে, সেই কস্টের আবার ইনফরমেশন অ্যাসেট অনুযায়ী বাজেট, বাজেট আবার আমাদের ওইটা সফটওয়্যারের এক্সপেন্স কত হবে বা আমরা কতটুকু ক্যাপিটালাইজ করব, কতটুকু আসলে আমরা এই মিড টার্মে ইমপ্লিমেন্ট করতে পারবো বাজেট হিসাবে, এই জন্য আইএস বাজেট। এই জন্য যেটা খেয়াল করতে হবে যে আমাদের এন্টারপ্রাইজ চেঞ্জ ম্যানেজমেন্টের তিনটা কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্টের মেইন পার্ট হচ্ছে আমাদের কস্ট অ্যালোকেশন, কস্ট অ্যালোকেশনের সাথে ইনফরমেশন সিস্টেমের বাজেট এবং সফটওয়্যার এক্সপেন্স ভার্সাস ক্যাপিটাল, আমরা কতটুকু এক্সপেন্স আকারে করব ট্রেনিং, ডেভেলপমেন্ট,
বা মেজর চেঞ্জেসের জন্য, এবং কতটুকু আমরা আসলে ক্যাপিটাল আইটি অ্যাসেট জেনারেট করবো, যেটা আমাদের ফাইন্যান্সিয়াল এলিমেন্ট হিসাবে, ইনফরমেশন টেকনোলজি অ্যাসেট হিসাবে ডিফাইন করা থাকবে। আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের এখানে একটা কাজ আছে, কারণ আমরা যেগুলো এখানে ইমপ্লিমেন্ট করব ওই অনুযায়ী আসলে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের এই অ্যাসেটগুলোকে রিকগনাইজ করতে হবে কস্ট মডেল অনুযায়ী। স্যার যদি চেঞ্জ ম্যানেজমেন্ট যেটা পড়াচ্ছেন, এটা তো স্যার স্লাইডে আমরা দেখতে পাচ্ছি না। স্লাইডে চলে আসবে এন্টারপ্রাইজ চেঞ্জ ম্যানেজমেন্ট। এখন দেখা যাচ্ছে। জি, এন্টারপ্রাইজ চেঞ্জ ম্যানেজমেন্টের কম্পোনেন্ট আমাদের তিনটা। একটা হচ্ছে যে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এইটার জন্য কস্ট অ্যালোকেশনের প্রক্রিয়াটা কত কি আছে, সেই অনুযায়ী বাজেট এবং সফটওয়্যারের এক্সপেন্স এবং সফটওয়্যার ক্যাপিটালাইজেশন। আমরা কি সফটওয়্যারের বাজেট, ক্যাপিটালাইজেশন এবং এক্সপেন্স এবং ক্যাপিটালাইজেশন এই তিনটার মধ্যে কোনো তফাৎ বুঝতে চাচ্ছি বা কোনো প্রবলেম আছে কিনা? ইয়েস স্যার। জি বলেন, যদি প্রশ্ন থাকে আমরা ই করবো, কারণ এখানে কিন্তু অনেকগুলো, দুইটা কিন্তু একই রকম মনে হচ্ছে। তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের পার্ট হয়ে গেলে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে গেল মানে হচ্ছে কম্পোনেন্ট অনুযায়ী রেডি। এরপরে আমাদেরকে আসলে এইটার সিকিউরিটি ম্যানেজমেন্ট করতে হবে, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্টে আসলে একটা বড় পার্ট হচ্ছে যে আমরা যে অ্যাসেট বা যে ইনভায়রনমেন্টে বিজনেস করছি ওইটা রিস্ক অ্যাসেসমেন্ট করা থ্রু দ্য ম্যানেজমেন্ট আউটকাম, থ্রু দ্য ম্যানেজমেন্ট প্ল্যান, সিকিউরিটি পলিসি ডেভেলপমেন্ট, কারণ ওইখানে যে রিস্কটাকে ডিফাইন করা হলো বা আইডেন্টিফাই করা হলো পোটেনশিয়াল রিস্ক টু দ্য এন্টারপ্রাইজ, তাহলে এই রিস্কটা কিভাবে আমরা আসলে ম্যানেজ করতে পারবো, এই জন্য সিকিউরিটি পলিসি গাইডলাইন প্রিপেয়ার করতে হবে, ডেভেলপ করতে হবে। বা সিকিউরিটি আমরা যেটা প্ল্যান করলাম এটার বাইরেও তো অন্য কোনো প্রবলেমও হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো মানে অ্যাটেন্ডেড কোনো ইনসিডেন্ট হয়, সেটাকে আমরা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট বা ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজমেন্ট আকারে ডিফাইন করতে পারি। তাহলে এইটাও সিকিউরিটি অ্যাওয়ারনেসের একটা পার্ট। প্রথমে সিকিউরিটি পলিসি ডেভেলপমেন্ট হলো, পলিসির বাইরে বা ওইখানে বর্ণিত ঘটনার বাইরে একটা ঘটনা ঘটলো, সেই অনুযায়ী তখন আমাদের ইনসিডেন্ট রেসপন্স এবং ইনসিডেন্ট ম্যানেজমেন্ট করতে হবে। এইটা আবার সবাইকে জানাইতে হবে, কারণ এই যে ইনসিডেন্টটা হলো এটা তো আমাদের আগের পলিসি গাইডলাইন বা ডেভেলপমেন্টের মধ্যে ছিল না। হঠাৎ করে যেহেতু হয়েছে, ওই ইনসিডেন্টের এগেনস্টে আমরা কি রেসপন্স করেছি এই নলেজটা প্রত্যেকটা এমপ্লয়িকে বা যারা সিকিউরিটি নিয়ে কাজ করে তাদেরকে শেয়ার করতে হবে। তাহলে যেটা হবে, পরবর্তীতে সিমিলার টাইপের কোনো প্রবলেম যদি অর্গানাইজেশনে হয় তখন অর্গানাইজেশন খুব সহজে রেসপন্স করতে পারবে, বা তাদের আগে থেকেই টেকনিক্যাল নোহাউটা জানা থাকবে যে এই ধরনের প্রবলেমে কিভাবে সলিউশন পূর্ববর্তীতে করা হয়েছিল। এইটার ভিত্তিতে সিকিউরিটি আর্কিটেকচার ডিজাইন করতে হবে। সিকিউরিটি আর্কিটেকচার ডিজাইন করে এইটার মধ্যে আমাদের খেয়াল করতে হবে যে বিজনেসের যে কন্টিনিউটি প্ল্যান বা বিজনেসের যে রিপোর্টিংয়ের বিভিন্ন ধরনের পিরিয়ড থাকে, সেই পিরিয়ডে কোনো যদি প্রবলেম হয় তাহলে কত তাড়াতাড়ি আমরা রিকভারি করতে পারবো, বা যেটাকে আমরা ডিজাস্টার রিকভারি প্ল্যান বলি সংক্ষেপে ডিআরপি। এই ডিআরপি করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যে কোন সময় আসলে আমাদের প্রবলেমটা হয়েছে ওইটা আইডেন্টিফাই করা, ওইটাকে আবার ম্যানেজমেন্টের অ্যাক্সেসের আন্ডারে নিয়ে আসা, কমপ্লায়েন্স রিপোর্টিং রিকোয়ারমেন্ট, সিকিউরিটি ইনসিডেন্ট মনিটরিং অ্যান্ড অ্যানালাইসিস, এই পার্টগুলো কাভার করে আমাদের আসলে পুরো আর্কিটেকচারটা ডিজাইন করতে হবে। তো এই আর্কিটেকচার ডিজাইনের ক্ষেত্রে একটা কমন টার্ম ব্যবহার করা হয়, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। এই সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট যত প্রপারলি ডিজাইন করা যাবে তাহলে আমাদের এই ডিজাস্টার রিকভারি প্ল্যান তত প্রপারলি মনিটরিং করে ম্যানেজমেন্ট করা যাবে। তাহলে এটা আমরা আবার একটু দেখি। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্টে প্রথমে হচ্ছে আমাদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট করে এটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারি এটা চিন্তা করব, কারণ রেগুলার রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, ইভালুয়েশন থাকবে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বা ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি অনুযায়ী তারা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করবে। সিকিউরিটি পলিসি ডেভেলপমেন্ট, সিকিউরিটি পলিসির বাইরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে ওইটা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজমেন্টের পরে এটা আমাদের করতে অ্যাওয়ারনেস করতে হবে, সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং। সিকিউরিটি আর্কিটেকচার ডিজাইন, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, বিজনেস কন্টিনিউটি প্ল্যান বা ডিজাস্টার রিকভারি প্ল্যান, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট,
কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস, সিকিউরিটি, ইনসিডেন্ট মনিটরিং অ্যান্ড অ্যানালাইসিস। এখানে আমাদেরকে একটা ডিজাইন করে নিতে হবে, সেটা হচ্ছে সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট টুলস। এই টুলসটা যদি প্রিপেয়ার করা থাকে তাহলে এই টুলস থেকেই আমরা আসলে অনেক ইনফরমেশন রেডিলি পেয়ে যাব, যেটা আমাদের পরবর্তীতে বিজনেসে বা ডেভেলপমেন্টে হেল্প করবে। আমরা এটা একটু দেখে রাখি, এখানে কয়েকটা প্রশ্ন হইতেও পারে কাছে। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন হইতেই পারে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা যেগুলো এতক্ষণ আলোচনা করলাম আইটি রিসোর্স ম্যানেজমেন্টের আন্ডারে, আইটি ম্যানেজমেন্টের আন্ডারে, দেখা গেছে এইচআর ম্যানেজমেন্টের একটা বড় কম্পোনেন্ট এখানে থাকবে। কারণ আপনার যদি স্কিলড রিসোর্সকে মেনটেন করা না যায় তাহলে ওই প্রোডাক্টের ফিউচার বেনিফিট বা আউটকাম পেতে সমস্যা হয়ে যায়। দেখা যায় যখন কোনো কোম্পানি সফটওয়্যার ডেভেলপমেন্ট করে বা আইটি রিসোর্স ম্যানেজমেন্ট করে, তখন যে রিসোর্সরা থাকে ওরা পরবর্তীতে জব সুইচ করে বা ওই প্রতিষ্ঠান থেকে চলে যায়। দেখা যায় যে পরবর্তীতে যারা জয়েন করছে এদেরকে আর প্রপার ট্রেনিংটা দেওয়া যায় না, কারণ ভ্যান্ডরের সঙ্গে যে অ্যারেঞ্জমেন্ট থাকে টু ডেভেলপ অর ইমপ্লিমেন্ট এ সফটওয়্যার, ওই সময় তাদের ট্রেনিংয়ের একটা বাজেট থাকে এবং প্রপার ট্রেনিংটা এনশিওর করে। পরবর্তীতে একজন বা দুইজন রিসোর্সের জন্য প্রপার ট্রেনিং এনশিওর করাটা অর্গানাইজেশনের জন্য অনেক ক্ষেত্রেই সহজ হয় না, অনেক কঠিন থাকে। আবার দেখা যায় ডকুমেন্টেশনের প্রক্রিয়াটা উইক হওয়ার কারণে ডকুমেন্টেশনটাও প্রপার থাকে না, তারা যে ডকুমেন্ট দেখে বেসিক নো হাউটা নিতে পারবে বা ইমার্জেন্সি টাস্কটুকু কমপ্লিট করতে পারবে। এই জন্য যেটা করা হয় যে ইনফরমেশন সিস্টেম বা সিকিউরিটি ম্যানেজমেন্টের জন্য যারা ভেন্ডর তাদের সাথে একটা চুক্তি করে আইটি ভেন্ডর ম্যানেজমেন্টের একটা পার্ট এখানে চলে আসে। তাহলে থার্ড পার্টির মাধ্যমে যদি আমাদের এই সফটওয়্যারটাকে আমরা ম্যানেজমেন্ট করতে চাই, তখনই আমাদের একটা থার্ড পার্টির সাথে এগ্রিমেন্ট, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তার সাথে আমাদের সিকিউরিটি, প্রবাবিলিটি, এবং তারা কোন কোন ডাটা বা কোন ইনফরমেশন নিয়ে কাজ করবে, ভেন্ডরের এন্টারপ্রাইজ রিকোয়ারমেন্ট কি, এবং আমরা কি কতটুকু ভেন্ডরকে অ্যালাউ করতে পারবো, ভেন্ডর কি কি পারফরমেন্স রিস্ক অ্যাসেসমেন্ট করে আমাদেরকে সাপোর্ট দিবে, এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে ভেন্ডর ম্যানেজমেন্ট করা হয়। ভেন্ডর ম্যানেজমেন্ট তাহলে হচ্ছে আমাদের থার্ড পার্টি আইটি সার্ভিস প্রোভাইডারকে ম্যানেজ করা হচ্ছে আইটি ভেন্ডর ম্যানেজমেন্ট। স্যার আবার একটু বলবেন এটা? আমরা একটু আগে বলছিলাম যে আমাদের আইটি ম্যানেজমেন্টের কতগুলো পার্ট হচ্ছে, আমাদের যে সফটওয়্যার টেকনোলজি, হার্ডওয়্যার টুলস এগুলো থাকবে, এইগুলোকে ম্যানেজ করা, ওইটার সেফটি সিকিউরিটি এনশিওর করা। মাঝখানে আমরা দেখলাম যে রিসোর্স ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্টের আন্ডারে বড় পার্ট হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তাহলে আমাদের যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইমপ্লিমেন্টেশন হয় তখন ভেন্ডরের সাথে আমাদের একটা প্রপার এগ্রিমেন্ট থাকে। ভেন্ডর সবকিছু ইমপ্লিমেন্ট করে আমাদের রিসোর্সকে ট্রেন আপ করে গো লাইভ অথবা ব্যবহার করা পর্যন্ত কনফার্ম করে দিয়ে যাবে, এটা একটা টার্গেটে থাকে। এই সময় যে রিসোর্সগুলি থাকে তারা হয়তো অনেক সময় প্রতিষ্ঠানে ফুল টাইম থাকে না বা পরবর্তী জব সুইচ করে চলে যায়, বা তারা হয়তো একটা সময় রিটায়ারমেন্টে যায়। তো তখন যদি আমাদের ওইরকম প্রপার রিসোর্সকে ট্রেন আপ করার সুযোগ না হয় বা আমরা করতে না পারি, তাহলে আমাদের অপারেশনগুলো অনেক ক্ষেত্রেই থ্রেটে পড়ে যায়। এই ধরনের থ্রেটকে ম্যানেজ করার জন্য থার্ড পার্টি রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বা থার্ড পার্টি ভেন্ডরের মাধ্যমে যদি কোনো প্রতিষ্ঠান তাদের আইটি রিস্ক বা আইটি সিকিউরিটিকে ম্যানেজ করে, এটাকে বলে ভেন্ডর ম্যানেজমেন্ট। সংক্ষেপে আমরা এটুকু বললেও স্পেসিফিক হচ্ছে আইটি ভেন্ডর ম্যানেজমেন্ট, কারণ আমরা যদি ইনফরমেশন টেকনোলজি নিয়েই আলোচনা করছি, কারণ অন্য অন্য টপিক্সেরও ভেন্ডর থাকতে পারে। তাহলে আইটি ভেন্ডর ম্যানেজমেন্টে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যখন আইটি ভেন্ডরের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তখন এরা যেহেতু থার্ড পার্টি এবং তারা সার্ভিস প্রোভাইডার ভেন্ডর, তারা আউটসাইড থেকে কাজ করবে, তাহলে তারা কি কি ইনফরমেশন দেখতে পারবে, কিভাবে দেখবে, ওটার জন্য আমাদের কোনো ফাংশনালিটিস ডেভেলপ করতে হবে কিনা, বা আমাদের এন্টারপ্রাইজের যে গোল সেই গোল তারা আসলে কিভাবে অ্যাচিভ করতে পারবে, বা তারা কিভাবে আমাদেরকে ডেলিভারি করবে, হুম, তাদের ওয়ে অফ ডেলিভারি বা ওয়ে অফ সার্ভিসটা কি হবে, সব কিছু কাভার করে আমাদের আসলে আইটি ভেন্ডর ম্যানেজমেন্টকে কমপ্লিট করতে। আইটি ভেন্ডর ম্যানেজমেন্টে সবার আগে আসবে হচ্ছে সোর্সিং প্র্যাকটিস, যে আমরা কিভাবে আইটি ভেন্ডরকে সোর্স করব, বা তাদের সোর্সিং এর সময় তাদের এন্টারপ্রাইজের কি কি গোল তাদের মাধ্যমে আমরা ক্যাটাগরাইজ করব বা ডেলিভারি নেওয়ার চেষ্টা করব,
তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনটা তিনটা আসলে এখানে ক্যাটাগরাইজ আছে, একটা আছে ইনসোর্স, একটা আছে আউটসোর্স, আর একটা আছে হাইব্রিড। তাহলে আমরা যদি আইটি ম্যানেজমেন্ট করতে চাই ভেন্ডরকে, যদি ইনসোর্স হয় তাহলে কোনো ঝামেলা নেই, কারণ এটা ফুললি আমাদের এন্টারপ্রাইজের স্টাফ, ফুললি পারফর্ম বাই এন্টারপ্রাইজ স্টাফ। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট যদি ইনসোর্স হয়, তাহলে ইনসোর্স হলে আমাদের নিজস্ব স্টাফ কাজ করবে, এখানে আমাদের ফুল কন্ট্রোল আছে। যদি আউটসোর্স হয় তাহলে ফুললি পারফর্ম বাই দ্য ভেন্ডর স্টাফ। আর যদি হাইব্রিড সিস্টেম হয়, যে এখানে কিছু আমাদের ইনসোর্স স্টাফ থাকবে, কিছু ভেন্ডরের এক্সপার্ট স্টাফ থাকবে, যাদের গাইডেন্সে আমাদের নিজস্ব স্টাফরা কাজ করবে, বা দুইটা টিম একসাথে জয়েন্টলি কাজ করবে। আমরা যে কোনো একটা মেথডকে এখানে ফাংশন আইটি ফাংশনের জন্য অ্যাপ্রুভ করতে পারি, অথবা হাইব্রিড সিস্টেমেও আমরা যেতে পারি। এটা একটা প্রক্রিয়া। আবার আইটি ফাংশনকে বিভিন্নভাবে আমরা সাপোর্ট নিতে পারি, যে তারা আমাদের অফিসে এসে সাপোর্ট দিতে পারে, বা তাদের জায়গা থেকে দিতে পারে। ওইটাকে আমরা বলছি অন সাইট, অফ সাইট এবং অফশোর। তো অন সাইট হচ্ছে কি, স্টাফরা আইটি ডিপার্টমেন্টের ভিতরে বসে কাজ করবে। অফ সাইট হচ্ছে তারা কাছাকাছি কোনো একটা দূরবর্তী স্থানে বসে কাজ করবে। স্যার একই লেখাটা দেখা যাচ্ছে না। জি, আপনি স্যার ইনসাইড আউটসাইড বলতেছেন তো, দেখা যাচ্ছে না। এই যে নিচেই আছে, একটা হচ্ছে ইনসোর্স, আউটসোর্স, হাইব্রিড, আরেকটা হচ্ছে অন সাইট, অফ সাইট এবং অফশোর। অন সাইট হচ্ছে আইটি ডিপার্টমেন্টে বসে সিকিউরিটি বা সার্ভিস প্রোভাইড করা, মানে ওখানে বসে স্টাফরা কাজ করবে। অফ সাইটে হচ্ছে কাছাকাছি নিয়ার লোকেশনে বসে কাজ করবে। আর অফশোরে যারা কাজ করে তারা রিমোট লোকেশন থেকে কাজ করবে, অন্য কোনো রিজিয়ন থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকেও করতে পারে। তাহলে এই তিনটার যে কোনো একটা মেথডই আমরা আসলে তাদের কাছ থেকে পারফরমেন্স ফাংশনগুলো নিতে পারি। তাহলে আমাদের আইটি রিসোর্স আউটসোর্স করার সুযোগ থাকে আইটি রিসোর্স ম্যানেজমেন্টে। যদি আমরা সফটওয়্যারের কাজের ধরন অনুযায়ী রিসোর্সকে ক্যাটাগরাইজ করি, তাহলে রিসোর্স হতে পারে তিন ধরনের: ইনসোর্স, আউটসোর্স অ্যান্ড হাইব্রিড। আর ফাংশনাল এবং তাদের কাজের ডেলিভারির ধরন বা তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী যদি বলি, তাহলে হচ্ছে অন সাইট, অফ সাইট এবং অফশোর। তাহলে যদি আমরা ভ্যান্ডরকে একটা কন্ট্রাক্টের আন্ডারে নিয়ে আসি, তখন আমাদের খেয়াল করতে হবে যে ভ্যান্ডর কোথায় বসে সার্ভিসটা দিবে। ভ্যান্ডর কি একাই কাজ করবে, নাকি আমার আইটি ডিপার্টমেন্ট লোকের সাথে জয়েন্টলি কাজ করবে, এবং তার সার্ভিস ডেলিভারির টাইম কত দিনের মধ্যে বা কত সময়ের মধ্যে সে রেসপন্স করবে। যদি এটা আমরা আউটসোর্সিং সিস্টেমে যাই, তাহলে অবশ্যই একটা ডিফাইন্ড সোর্সিং স্ট্র্যাটেজি থাকতে হবে, কারণ সোর্সিং স্ট্র্যাটেজি কমপ্লিশন না হলে আইটি স্টিয়ারিং কমিটি কখনোই এই ধরনের কাজকে অ্যাপ্রুভ করবে না বা রিভিউ করবে না। কাজেই আমাদের যদি আউটসোর্সিং সিস্টেমে ভেন্ডর ম্যানেজমেন্টের মাধ্যমে যাইতে হয়, তাহলে প্রপার সোর্সিং স্ট্র্যাটেজি রিটেন থাকতে হবে, রিটেন স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাপ্রুভ বাই স্টিয়ারিং কমিটি অর বোর্ড। যখন রিটেন যখন আমরা করব, তখন আমাদের কি কি বিষয় মিনিমাম থাকতে হবে, কারণ এটাও অডিটরদের একটা পার্ট, যে আমাদের যে ফাংশনালিটিসগুলো থাকবে এটার জন্য আমাদের কি কি মিনিমাম ইনফরমেশন ওই রিটেন ডকুমেন্টের মধ্যে থাকতে হবে, কি কি স্টেপস লেখা আছে এখানে ডান দিকে। লিখছে ডিফাইন দ্য আইটি ফাংশনস টু বি আউটসোর্স, আসলে কতটুকু বাইরে থেকে আমরা আউটসোর্স করতে চাই। ডিসক্রাইব দ্য সার্ভিস লেভেল রিকোয়ার্ড অ্যান্ড মিনিমাম ম্যাট্রিক্স টু বি মেট। Know the desired level of knowledge, skill, quality of the expected service provider desired. Know the current in-house cost information to compare with third party bids, মানে থার্ড পার্টির খরচ আর আমাদের ইন হাউসের কস্ট। Conduct the diligence review of potential service provider, due diligence report. Confirm any architectural consideration to meet contractual or regulatory requirement. Communicate the decision and any monitoring requirement to impact internal stakeholders. তো এইগুলো লিখছে তার মিনিমাম, বাট একটা প্রতিষ্ঠানে যখন আউটসোর্সিং করে কোনো এমপ্লয়িকে বা রিসোর্স ম্যানেজমেন্টে যাওয়া হয়, তখন আরো বেশ কিছু বাড়তি বিষয় এখানে ইফেক্টিভলি প্ল্যানিং করা হয়। কারণ আউটসোর্সিং সময় আমরা যতই কস্ট ইফেক্টিভনেস চিন্তা করি, রিস্ক মিটিগেশনের একটা বড় পার্ট এখানে থাকে, যে বাইরের লোক এসে কাজ করবে, এখানে আসলে আমাদের কি কি রিস্ক থাকতে পারে।
আইটি আউটসোর্সিং এর যে আমাদের প্ল্যানিং সেটুকু আমরা জানলাম। আউটসোর্সিং এর কিছু প্র্যাকটিস আছে, যে বাংলাদেশে পৃথিবীতে সব জায়গায় আউটসোর্সিং এর কিছু প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিস অনুযায়ী তারা আউটসোর্সিং এর কাজগুলো করে। তো এইখানে মোস্টলি যেটা হয় যে রিসোর্সটা আসলে কোর অ্যাক্টিভিটিজের উপর ফোকাস করে। কারণ কোর অ্যাক্টিভিটি ছাড়া যদি আমরা অন্য কাজের জন্য বাইরে থেকে রিসোর্স হায়ার করতে চাই, তখন দেখা যাবে যে আমাদের অনেক ধরনের খরচও বেড়ে যাবে, বা আমাদের আইটি ডিপার্টমেন্টের যে রিসোর্সে তারা আনইউটিলাইজ থেকে যাবে। এই জন্য আউটসোর্সিং এর ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমরা একটা ফোকাস এরিয়া ডিজাইন করবো, যে কোনটুকু কাজ আমরা তাদের মাধ্যমে করতে চাই। প্রফিট মার্জিনের দিকে খেয়াল করতে হবে, যে প্রেশার অন প্রফিট মার্জিন, দ্য ইনক্রিজিং কম্পিটিশন দ্যাট ডিমান্ডস কস্ট সেভিং অ্যান্ড ফাস্টার টাইম টু মার্কেট, ফ্লেক্সিবিলিটি কনসার্নিং অর্গানাইজেশন স্ট্রাকচার অ্যান্ড মার্কেট সাইজ। এইগুলো মূলত আউটসোর্সিং যখনই কেউ করতে চায় বা এম্বার্ক অন আউটসোর্সিং এ, তখন এগুলো কাভার করে আইএস অডিটর বা যে প্রতিষ্ঠানের আইটি রিসোর্স ম্যানেজার থাকে উনি এগুলো ডিফাইন করে তারপরে ডিজাইনটা করে। নিচে একটা টেবিল আছে, এখানে বিজনেসের পসিবল অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি আছে। তো যখনই আমরা কোনো আইটি ডিপার্টমেন্টের পারফরমেন্স বা ওই ইন্ডাস্ট্রির পারফরমেন্সকে ডিজাইন করতে চাই, বা ওইটাকে আসলে মেজার করতে চাই, তখন একটা বেঞ্চমার্কের প্রয়োজন হয়, যে আমরা আসলে কতটুকু স্ট্যান্ডার্ড কাভার করব, কতটুকু স্ট্যান্ডার্ড আমাদেরকে মিনিমাম কাভার করতে হবে। এই জন্য স্ট্যান্ডার্ড সেটিং বোর্ড আছে ইন্টারন্যাশনাল, তারা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা সিস্টেম রিকোয়ারমেন্টের উপর বিভিন্ন ধরনের সার্টিফিকেশন দেয়। তাদের অনেকগুলো সার্টিফিকেশনের মেথড আছে, অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা ওই সার্টিফিকেশনগুলো দেয়। আমরা এর আগের দিন মনে হয় পড়ছিলাম যে সিএমএমআই মডেল, আইটিআইএল মডেল, মনে আছে কি আমাদের? তো ওই রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আইএএস এর যে গাইডলাইন আছে, আইএসও সার্টিফাইড প্রোভাইডিং অর্গানাইজেশন, তারা গ্লোবাল অর্গানাইজেশন, তারা আসলে ওই অর্গানাইজেশনকে সার্টিফিকেট প্রদান করে। তাহলে যখনই আমাদের ওই প্রতিষ্ঠানকে আমরা বাইরের সাথে বেঞ্চমার্ক বা থার্ড পার্টিকে কনফার্ম করতে চাই যে আমরা আসলে কোয়ালিটি এবং প্রপার সার্ভিসটা এনশিওর করি, তাহলে আমাদের একটা বেঞ্চমার্ক এনশিওর করতে হবে। বেঞ্চমার্কের জন্য আমাদের কিছু সার্টিফিকেশনের প্রয়োজন হয়, যেটাকে আইএসও সার্টিফাইড বলে, সার্টিফিকেশন বলে। অর্গানাইজেশনের প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের নাম্বার আছে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং বেঞ্চমার্ক, গ্লোবাল প্র্যাকটিস, স্ট্র্যাটেজি, এগুলো কাভার করে তারা আসলে সার্টিফিকেশনটা ইস্যু করে। আমাদের পরের টপিকসটা আছে ক্লাউড গভর্নেন্স। ক্লাউড গভর্নেন্সও আসলে আইটি গভর্নেন্সের মতোই। আমরা যদি আমাদের ইনফরমেশনকে আমাদের নিজস্ব সার্ভারে না রেখে কোনো একটা ক্লাউড সিস্টেমের সার্ভারে রাখি, প্রাইমারিলি আমাদের এন্টারপ্রাইজের রিস্ক মিটিগেট করার জন্য, বা এন্টারপ্রাইজের আইটি সার্ভিসটাকে ট্র্যাডিশনালি ম্যানেজ না করে আমরা যদি প্রপার ম্যানেজমেন্ট করতে চাই, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নিজস্ব সিস্টেমে ডাটা বা সিকিউরিটি এনশিওর করে ডাটা রাখা অনেক টাফ হয়ে যায়। একটা সার্ভারকে সিকিউরিটি দেওয়া খুব সহজ কাজ না। সেই ক্ষেত্রে যদি আমরা ক্লাউড ম্যানেজমেন্ট সিস্টেমে সার্ভারকে সিকিউর করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিছু খরচ বেশি হলেও আমাদের ইনফরমেশন সিকিউরিটি এনশিওর হয়। তাহলে ক্লাউড গভর্নেন্সের আমাদের একটা এখানে পার্ট আছে। ক্লাউড গভর্নেন্সের ক্ষেত্রেও আমাদের আউটসোর্সিং করতে হবে, মূল কাজ হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং এর আরেকটা পার্ট হচ্ছে আমাদের অপারেশনাল লেভেল এগ্রিমেন্ট, কারণ আমরা যার সাথেই যাব না কেন তার সাথে আমাদেরকে একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট করতে হবে, যেটা কন্ট্রাক্ট, এবং তার সাথে হচ্ছে অপারেশনাল লেভেল এগ্রিমেন্ট। আমরা এখানে কয়েকটা পয়েন্ট একটু দেখে রাখি, আমাদের পরবর্তীতে বুঝতে সহজ হবে। গভর্নেন্স অফ আউটসোর্সিং এক্সটেন্ড দ্য রেসপন্সিবিলিটিস অফ বোথ পার্টিস। যারা আসলে সাপ্লায়ার এবং যারা ক্লায়েন্ট, দুজনের মধ্যেই এই এগ্রিমেন্টের, সরি, এই টার্মগুলো ফলো করে এগ্রিমেন্টগুলি করলে ভালো হবে আউটসোর্সিং এর। বলছে এনশিওর কন্ট্রাকচুয়াল ভায়াবিলিটি থ্রু কন্টিনিউয়াস রিভিউ, ইমপ্রুভমেন্ট অ্যান্ড বেনিফিটস গেইন ফর বোথ পার্টিস,
ইনক্লুড অ্যান এক্সপ্লিসিট গভর্নেন্স শিডিউল ইন দ্য কন্ট্রাক্ট, কারণ কন্ট্রাক্টে যেই প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করব ওই প্রতিষ্ঠানের গভর্নেন্সটা আগে এনশিওর করতে হবে। ওখানে যেই ধরনের লিগ্যাল রিকোয়ারমেন্টই থাকুক না কেন সব কিছুই আমরা কাভার করার চেষ্টা করব। এইটা একটা বড় পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে ওইখানে যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকবে, ম্যানেজ দ্য রিলেশনশিপ টু মিট কন্ট্রাকচুয়াল অব্লিগেশন থ্রু এসএলএ অ্যান্ড অপারেটিং লেভেল এগ্রিমেন্ট। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট এবং অপারেটিং লেভেল, অপারেশনাল লেভেল এগ্রিমেন্ট, দুইটা লেভেল থেকেই আমাদের রিসোর্সকে ম্যানেজ করা এবং আমাদের অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট সেটাকে অপটিমাম লেভেলে এনশিওর করা। আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ অল স্টেক হোল্ডার্স, দেয়ার রিলেশনশিপস অ্যান্ড এক্সপেকটেশনস, establish clear roles and responsibilities for decision making, issue escalation, এরপর আছে ডিসপুট ম্যানেজমেন্ট, ডিমান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিস ডেলিভারি। তাহলে যখনই কোনো এগ্রিমেন্ট আমরা করব এই কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতেই হবে। ফাইনালি হচ্ছে যে স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেশন করা, এবং এইটা রেগুলার বেসিসে, অনগোয়িং বেসিসে স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন করা। যখনই কোনো আউটসোর্সিং আমাদের করতে হবে স্টেক হোল্ডারদের সাথে প্রপার কমিউনিকেশনটা মেনটেন করছে না, কোনোভাবে এখানে কোনো গ্যাপ বা কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ না করে থার্ড পার্টির সাথে, সার্ভিস প্রোভাইডারের সাথে। তো থার্ড পার্টি সার্ভিস আমরা কিভাবে নিব এটার আবার একটা ম্যানেজমেন্ট প্রক্রিয়া থাকে, যে থার্ড পার্টি সার্ভিস ডেলিভারি প্রসেস বা সার্ভিস ম্যানেজমেন্ট প্রসেস। থার্ড পার্টি বা যারা সার্ভিস প্রোভাইডার থাকবে তারা তো এগ্রিমেন্ট অনুযায়ী তাদের সার্ভিসটাকে ডেলিভারি করবে, বা থার্ড পার্টি তাদের নিজস্ব লোকেশন থেকে ডেলিভারি ম্যানেজমেন্টের মাধ্যমে সিস্টেমে ইমপ্লিমেন্ট করে দিয়ে তারা প্রপারলি এটা ডেলিভারি করতে পারে। কিন্তু এন্টারপ্রাইজকে যেটা করতে হবে তাদের এই ইমপ্লিমেন্টেশনটা রিভিউ চেক করে এগ্রিমেন্ট অনুযায়ী ঠিক আছে কিনা, যে প্রোভাইড করলো সেটা কমপ্লায়েন্স মনিটর করতে হবে, যে কমপ্লায়েন্স এনশিওর করছে কিনা, এবং এগ্রিমেন্টে আমাদের যে টার্মস কন্ডিশন আছে ওই অনুযায়ী সার্ভিস বা আমাদের রিকোয়ারমেন্ট ডেলিভার্ড হয়েছে কিনা, এইগুলো মনিটরিং করে থার্ড পার্টি সার্ভিস রিভিউর একটা সার্টিফিকেট বা তাদেরকে আসলে একটা অ্যাকসেপ্টেন্স ইস্যু করা হয়। তো আইটি অর্গানাইজেশনের সবকিছু যেহেতু আমরা এখানে দেখার চেষ্টা করছি, পাশাপাশি তাদের পারফরমেন্স মনিটরিং রিপোর্টিংও একটা প্রয়োজন হয়, তাকে বলে আইটি পারফরমেন্স রিপোর্ট মনিটরিং বা আইটি পারফরমেন্স মনিটরিং অ্যান্ড রিপোর্টিং। আমরা হয়তো কেপিআই এর নাম সবাই শুনেছি, এখানে হচ্ছে কেপিআই এর পার্ট, যে আইটিতে আমরা কি কি অ্যাচিভ করব, কি পারফরমেন্স ইন্ডিকেটর কি কি থাকবে বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা বিজনেসের প্রসেস ডেভেলপমেন্ট অনুযায়ী কি কি পারফরমেন্স ইন্ডিকেটর থাকবে, আমরা কি কি অ্যাচিভ করতে চাই সার্ভিস লেভেলে অথবা কস্ট বেনিফিট লেভেলে বা টাইম ম্যানেজমেন্টের লেভেলে, যেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সিস্টেমটাকে ডেভেলপ করব, ইমপ্লিমেন্ট করব, সেই অনুযায়ী কি পারফরমেন্স ইন্ডিকেটর মেজার করে ডিফাইন করতে হবে, এবং কিছু সময় পর পর আইটি পারফরমেন্স মনিটরিং রিপোর্ট ইস্যু করতে হবে যে আমাদের আসলে প্রপার ম্যানেজমেন্টটা হচ্ছে কিনা এবং কেপিআইটা আমরা অ্যাচিভ করতে পারছি কিনা। স্যার রিপোর্টটা কার কাছে করবো এটা? আইটি স্টিয়ারিং কমিটির মাধ্যমে টপ ম্যানেজমেন্টের কাছে, আর ডিপার্টমেন্টের হেড এটাকে অথরাইজ করে দিবে। আইটি রিপোর্ট প্রিপেয়ার করবে, ওই যে একটু আগে আমরা দেখছিলাম অডিট এক্সিকিউটিভরা রিভিউ করতে গিয়ে তারা পারফরমেন্স অ্যানালাইসিস করবে। বাট এইচআর থেকেও কখনো কখনো করে, কিন্তু ওইটা আসলে প্রপার হয় না, কারণ এইচআর এর লোক তো আর আইটি এক্সপার্ট থাকে না। তাহলে আইটি পারফরমেন্স ইন্ডিকেটরের বেসিকটা আমরা জানলাম। এর পরের একটা কমন পার্ট হচ্ছে আমাদের যে এখানে বিজনেস অপারেট করতেছি, এখানে কি কি রিস্ক ইন্ডিকেটর থাকতে পারে, ইন্ডাস্ট্রিতে কি কি রিস্ক আছে, হ্যাঁ, ওই রিস্কগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, মেকানিজম করে করে আমরা এখানে রিস্কের যে প্রসেস একটু আগে আমরা দেখলাম যে রিস্ক রেসপন্স প্রসেস, সেই রিস্ক রেসপন্স প্রসেস অনুযায়ী আমাদের কন্ট্রোল ইন্ডিকেটর এবং কেপিআই অথবা রিস্ক কন্ট্রোল ইন্ডিকেটর কেসিআই এগুলো অ্যানালাইসিস করে আমাদের ক্রিটিক্যাল এরিয়াগুলোতে বা ওই এরিয়াগুলোতে ডাটা যে ইনভলভমেন্ট আছে সেইটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। এখানে দেখা গেছে 4টা মেজর ক্যাটাগরিতে ভাগ করা আছে। Identify critical data points need to achieve business objectives,
2 নাম্বার আছে আইডেন্টিফাই স্পেসিফিক কোয়ান্টিফাইবল আউটপুট অফ ওয়ার্ক ফ্রম দ্য আইডেন্টিফাইড প্রসেস, এস্টাবলিশ টার্গেট এগেইনস্ট হুইচ রেজাল্টস ক্যান বি স্কোরড, মানে আমাদের অ্যাচিভমেন্ট কি হওয়ার কথা ছিল আমরা ওইটা অ্যাচিভ করছি কিনা। মনিটর পারফরমেন্স এগেইনস্ট দ্য ম্যাট্রিক্স অ্যান্ড রিপোর্ট রেজাল্ট টু দোজ হু ক্যান অ্যাডজাস্ট। হু ক্যান অ্যাডজাস্টের মিনিংটা হচ্ছে যে যদি কোনো কারণে চেঞ্জ থাকে এখানে, এটাকে অ্যাডজাস্ট করে আমাদের রিকোয়ারমেন্ট লেভেল পর্যন্ত ইন্ডিকেটরকে কিভাবে নেওয়া যাবে সেই অনুযায়ী আমাদের সিস্টেমটাকে মনিটর করা লাগবে, ডেভেলপমেন্ট বা কাস্টমাইজ করতে হবে। সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট দিবে আইএস অডিটরের কাছ থেকে সার্টিফাইড করিয়ে ফাইনালি এটা ইমপ্লিমেন্ট করা। এই কি ইন্ডিকেটর গুলোকে অ্যাচিভ করার জন্য কিছু মেথোডোলজি এবং টুলস ব্যবহার করা হয়। টুলস, ফ্রেমওয়ার্ক বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট মেথোডোলজি। Various improvement and optimization methodology complement simple internally developed approaches। এর মধ্যে কি কি থাকছে বলছে যে প্ল্যান, ডো, চেক, মানে এটা হচ্ছে একটা সাইকেল। ফাইনালি এটা চেক করার পরে আমাদের যেটা করতে হবে ওই অনুযায়ী ঘটনা ঘটতে মানে অ্যাক্ট করতে হবে। প্ল্যান, ডো, চেক অ্যান্ড অ্যাক্ট, পিডিসিএ সাইকেল। এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের পার্ট, কারণ একবার একটা করে বসে থাকলে হবে না, কন্টিনিউয়াসলি এই সাইকেলটা ফলো করতে হবে। বেস্ট প্র্যাকটিসটা ফলো করতে হবে, যে যেই স্ট্যান্ডার্ড বা যেই সিকিউরিটি মডেল আমরা অ্যাপ্লাই করি ওইটার বেস্ট প্র্যাকটিস বা বেস্ট স্ট্যান্ডার্ডটাকে ফলো করতে হবে। আমাদের নিজস্ব ফ্রেমওয়ার্ক এবং ইন্টারন্যাশনাল যে ফ্রেমওয়ার্ক আছে কন্ট্রোল অবজেক্টিভ, সেই কন্ট্রোল অবজেক্টিভ বা কোভিডের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেইগুলোকে ফ্রেমওয়ার্কের আন্ডারে এনে আমাদের সিস্টেমটাকে টুলস বা মেথোডোলজি ডেভেলপমেন্ট করে পরিচালনা করার জন্য ইন্ডিকেটর ডিফাইন করতে হবে। তাহলে প্ল্যান, ডো, চেক অ্যান্ড অ্যাক্ট, এটা একটা সাইকেল। এই সাইকেলটা কন্টিনিউয়াসলি ফলো করতে হবে। কিছু অ্যাপ্রোচ এবং টেকনিক আছে যেগুলোর মাধ্যমে আসলে ফ্যাসিলিটি বা এই টেকনিকগুলোকে মেজারমেন্ট করা যায়। এটাকে বিভিন্ন জায়গায় ট্রেনিংও করায়, এগুলো দেখবেন যে আইটিতে বিভিন্ন মানুষের ট্রেনিং থাকে, সিক্স সিগমা ট্রেনিং, অ্যাজাইল ম্যানেজমেন্ট ট্রেনিং, ব্যালেন্স স্কোর কার্ড ট্রেনিং। এগুলো ট্রেনিং নিয়ে তারা আসলে ওই বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা বিজনেসটাকে প্ল্যান করে বা ডিজাইন করে এবং টেকনিকগুলোকে তারা ডেভেলপ করে। তো এইটা কাস্টমার কোলাবোরেশন বা হচ্ছে যে বিজনেসের ইন্টারেক্টিভ ডেভেলপমেন্ট, সেলফ অর্গানাইজিং টিমস, কন্টিনিউয়াস ফিডব্যাক, ফ্লেক্সিবিলিটি, সিম্পলিসিটি, এই সব কিছু কাভার করে একসাথে আসলে আমাদের বিজনেসের ম্যাথোডলজি বা বিজনেসের অ্যাজাইল মেথোডোলজি ডেভেলপ করতে হবে। ওই অ্যাজাইল মেথোডোলজি টেকনিক ফলো করলে আমাদের বিজনেসের যে ফ্রেমওয়ার্ক বা যে ধরনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ইন্ডিকেটর বা অ্যাপ্রোচটা অ্যাচিভ করতে হবে এটা ডিজাইন করা সম্ভব। আমি একটা ফোন ধরি, একটু সময় নিচ্ছি।
সরি, একটা ফোন ছিল আমাকে ধরতে হয়েছে, কারণ ও বাইরে গাড়ি নিয়ে এসে অপেক্ষা করবে, তো এই জন্য। তো আমরা আমাদের টপিকসের প্রায় শেষের দিকে চলে আসছি। ব্যালেন্স স্কোর কার্ড বা আমাদের যে অ্যাজাইল ম্যানেজমেন্ট, এইগুলো খুবই টেকনিক্যাল পার্ট, বাট এগুলো ম্যানেজ করার জন্য প্রতিষ্ঠানগুলো তাদের ইন্ডাস্ট্রিতে যে আদার অর্গানাইজেশনগুলো আছে এগুলোর সাথে কম্পেয়ার করে তারা একটা স্ট্যান্ডার্ড সেট করে। সেই স্ট্যান্ডার্ড সেট করে তারপর হচ্ছে এই অনুযায়ী তারা ব্যালেন্স স্কোর কার্ডকে ডিজাইন করে। এবং ব্যালেন্স স্কোর কার্ড অনেক ক্ষেত্রে স্ট্যান্ডার্ডেও থাকে, কিন্তু কখনো কখনো নতুন ধরনের বিজনেস হলে নতুন করে নিজেদেরকে ডিজাইন করে নিতে হয়। এখানে স্ট্র্যাটেজি, মিশন, এগুলো সবকিছু তারা কাভার করে ফাইনাল ডেভেলপমেন্টটা করে। তো আমাদের আরেকটা পার্ট হচ্ছে অ্যাসুরেন্স ম্যানেজমেন্ট বা কোয়ালিটি অ্যাসুরেন্স অফ আইটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ আইটি। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অডিটের ক্ষেত্রে যেটা দেখছি যে সিস্টেমেটিক ওয়েতে, প্ল্যান্ড ওয়েতে কাজগুলো করলেই আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজ করা সম্ভব, বা প্রোডাক্টের যে সিস্টেমের আইটি অডিটের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই অনুযায়ী কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা পার্ট। কোয়ালিটি অ্যাসুরেন্সে পুরোটাই কাজ করে সিস্টেমেটিক প্যাটার্ন অনুযায়ী, এবং অ্যাডিকুয়েট প্রোডাক্টের কনফরমেশন এবং টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। আইটি অডিটের ক্ষেত্রে কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য আমরা বিভিন্ন সার্টিফিকেশন নিতে পারি, বিভিন্ন আইএসওর সার্টিফিকেশন আছে। বা কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্টের জন্য আমরা কোয়ালিটি কন্ট্রোল টেকনিক অ্যাপ্লাই করে কোয়ালিটি কন্ট্রোল ডিজাইন এবং ওই অনুযায়ী ইউজারের এক্সপেকটেশন রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিউএ সার্টিফিকেট ইস্যু করতে পারি। এই বা কিউসি যেটা বলে কোয়ালিটি কন্ট্রোল, এই দুইটা পার্ট করে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স এনশিওর করতে পারি। কারণ কোয়ালিটি অ্যাসুরেন্স এনশিওর না করলে থার্ড পার্টি বা আউটসাইডাররা প্রোডাক্ট বা ওই সার্ভিসটা নিতে গিয়ে দেখবে যে আসলে তারা হেজি থাকতে পারে বা তাদের কনফার্মেশনটা পাওয়া যাবে না। আর কোয়ালিটি শুধু অ্যাসিওর করলে হবে না, কোয়ালিটিটা প্রপারলি ম্যানেজমেন্টও করতে হবে। তো এই ম্যানেজমেন্টের প্রক্রিয়াটা আসলে রেগুলার প্রক্রিয়া। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোয়ালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কোয়ালিটি ম্যানেজমেন্ট, বা হার্ডওয়্যারের ক্ষেত্রে, হার্ডওয়্যার অ্যাকুইজিশনের ক্ষেত্রে বেস্ট কোয়ালিটির হার্ডওয়্যারকে অ্যাকুইজিশন করতে হবে, পারচেস করতে হবে। অপারেশনের ক্ষেত্রে বেস্ট অপারেশনাল প্রসিজারগুলো অ্যাপ্লাই করা। আইটি কন্ট্রোলের ক্ষেত্রে বেস্ট আইটি কন্ট্রোল, সার্ভিস ম্যানেজমেন্ট, সিকিউরিটি এনশিওর, এইচআর ম্যানেজমেন্ট, অ্যান্ড ফাইনালি হচ্ছে ফুল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। এই সবগুলো যদি একসাথে আমরা প্রপারলি মেনটেন করতে পারি তাহলে ম্যানেজমেন্টটা প্রপার হবে। আইটি ডিপার্টমেন্টটা কোয়ালিটি ম্যানেজমেন্টের আন্ডারে চলবে, কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করবে। ফাইনালি হচ্ছে অপারেশনটা এক্সিলেন্স হবে। এইটাই হচ্ছে লাস্ট টপিকস, যে অপারেশনাল এক্সিলেন্স। এটাই আমরা চাই অর্গানাইজেশনে। অর্গানাইজেশন সবসময় তার অপারেশনাল এক্সিলেন্সটাই চায়। তো এই অনুযায়ী আমরা আজকে যে টপিকসগুলো দেখলাম আমাদেরকে শেয়ার করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। স্যার, এখানে যতগুলো টপিক আমরা আজকে কভার করলাম, তো এখান থেকে যদি স্যার সিনারিও বেসড কোশ্চেন হয়, আমাদের জন্য কোশ্চেন গুলা টাচ করাটা একটু চ্যালেঞ্জিং হবে স্যার। এখন আমরা কি ওয়েতে ওইগুলাকে আসলে সামারাইজ করতে পারি, মানে কোন ওয়েতে আমরা এগুলো আসলে। সরাসরি হচ্ছে এইবার আমরা প্রথম পরীক্ষা যেহেতু আমাদের এই সিলেবাসের উপরে, আমরা আমাদের যে হ্যান্ডবুকটা আছে, আমি হ্যান্ডবুকটা আবারও একটু দেখাই। আমাদের যে হ্যান্ডবুকটা আছে, হ্যান্ডবুকটার যে টপিকস আছে আমরা এর বাইরে যাব না। কারণ আমাদের প্রথম সিলেবাসের উপর এই সিলেবাসের প্রথম পরীক্ষা, তো আমাদের যে টপিকসগুলো আছে এর বাইরে আমরা যাব না। প্রয়োজন হইলে আমরা এই টপিকসগুলোর জন্য যদি অন্য কোথাও থেকে সহজে বোঝার জন্য পড়তে হয়, ওইটা আমরা ফলো করব। আমি টপিকসগুলো শেয়ার করছি, এই এখনই বের করছি। কারণ এটা আমরা শুরুতেই বললাম যে বইতে তো অনেক কিছু আছে, আমাদের টপিকসে সব কিছু নাই, কিছু কম বেশি থাকবে। টপিকস যেভাবে আছে, দেখা যাচ্ছে কিনা আমাদের স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে। জি। এখানে যে জি, টপিকস গুলো দেখা আছে যাচ্ছে আমরা এই টপিকসের বাইরে প্রাথমিকভাবে যাব না, একদমই না। এবং আমাদের খেয়াল করতে হবে যে এইটা প্রথম পরীক্ষা, এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গিয়ে অনেক বেশি ঘোরাঘুরি করলে আমরা সময় নষ্ট করে ফেলবো, কারণ কোশ্চেন প্যাটার্ন বা অন্য সবকিছু আমাদের এখনো সব জানা হয় নাই। এইখানে যে টপিকসগুলো আমাদের দেওয়া আছে এইটাতেই আমরা মূল ফোকাস করার চেষ্টা করব। একদম ভেঙে ভেঙে এই টপিকসগুলোই আমরা কভার করব, অন্যগুলোতে আমরা যাব না। তাহলে অ্যাটলিস্ট এরিয়া তো আমাদের ছোট হয়ে গেল।
আমরা কি বুঝতে পারছি ভাইয়া? জি স্যার, জি স্যার। তাহলে আমরা এইটা প্রিন্ট নিয়ে নিব, বা এই বইটা আপনাদের কাছে থাকতেই পারে। এইটা অনুযায়ী আমরা আসলে ওই ম্যানুয়ালটা থেকে পড়বো। আমি এখনই এই চ্যাপ্টারগুলোকে শর্ট করে আপনাদেরকে মেইল করে দিচ্ছি। স্যার ডিজিটাল এক তো আমাদের তো এটা বাদ হয়ে গেছে না স্যার? ডিজিটাল অ্যাক্ট বাদ হয়ে গেছে? ডিজিটাল অ্যাক্ট তো বাদ হয় নাই ভাই। 2018 সালে। 2018 সালে ডিজিটাল অ্যাক্ট হয় নাই তো। 2018 সালে কি ডিজিটাল অ্যাক্ট আছে? ডিজিটাল যে অ্যাক্ট বা আইসিটির যে অ্যাক্ট, ওটা তো 2006-এর। পরবর্তীতে কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আসছে ভাই। তাহলে আমাকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার করতে, নাহলে আমি বইটা কেটে আপনাদেরকে শেয়ার করে দিই। স্যার ওই যে লার্নিং থ্রিটাই তো না স্যার, এখন শেয়ার করতে? লার্নিং থ্রিটা একদম ঠিক, লার্নিং থ্রিটা আমি করে দিচ্ছি, করে আপনাদের সবাইকে মেইল করে দিচ্ছি। না স্যার, ওই যে লার্নিং থ্রির উপর একটু হাইলাইট করা ছিল তো ওই জন্য। ওইটা ওই যে আগের দিন আমরা কাভার করছিলাম। ও ও আচ্ছা। স্যার আমাদেরকে যদি স্যার আইসিবি থেকে 100 বা 150টা কোশ্চেনের মতো এক সেট কোশ্চেন দিত ওভারঅল সবগুলা লার্নিং এটা তো দিবে আমাদেরকে। এর আগে 12ই নভেম্বর ডেকেছিল, আমরা যারা আইটির ক্লাস নেই বা আইটি পড়াই, আমাদেরকে এক্সাম ডিপার্টমেন্ট থেকে আফজাল ভাই ডেকেছিলেন, কোঅর্ডিনেটর হিসাবে আমাদের হালিম ভাই ছিলেন। ওনারা বলছেন এই মাসের মধ্যেই আমাদেরকে একটা স্যাম্পল কোশ্চেন দিবেন। ওই 150টা কোশ্চেনের একটা পিডিএফ কপি, অথবা হচ্ছে যদি অনলাইনে আমাদের কি বলে ওয়েবসাইটে দেওয়ার সুযোগ হয় তাহলে দিবেন, অথবা পিডিএফ আকারে দিবেন। এখনো যেহেতু 2 দিন সময় আছে, দেখি আমরা দিবেন আর কি ওনারা। এবং ওইটার পরে একটা মক পরীক্ষার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করবে 1 দিন বা 2 দিন। কারণ হচ্ছে যে এই পরীক্ষাটা দেখবেন যে সিলেবাসের কন্টেন্ট অনুযায়ী আমাদের যেহেতু 4 ঘন্টার পরীক্ষা, সেজন্য পরীক্ষার কিন্তু 2টা টাইম রুটিনে দেওয়া আছে। যে এমনও হইতে পারে যে আমাদের যদি অনেক বেশি পার্টিসিপেন্ট হয়, তাহলে হয়তো আপনাদের পরীক্ষা 2বার হবে। কারণ রিসোর্সের একটা কনস্ট্রেন্টস আছে, কারণ আপনাদের তো অনেক অ্যাপ্লিক্যান্ট। ল্যাপটপ মনে হয় 400-র বেশি জানা নেই, নাই আমার জানা মতে আর কি এক্সাম সেন্টারে। তাহলে বেশি বেশি পরীক্ষার্থী হয়ে গেলে তখন হয়তো 2টা সময় হবে। কাজেই মক এক্সামের একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, ওনারা বলছে আমাদেরকে। স্যার ওই ক্ষেত্রে তো রুটিনটা মনে হয় তাহলে আবার রিভাইজড হবে না স্যার? ওইটা জানাবে ওনারা, যদি অ্যাপ্লিকেন্ট অনেক বেশি হয় তাহলে ওনারা জানাবে। তবে মক এক্সাম একটা হবে, এটা আমাদের কনফার্ম করছে ভার্বালি, আপনাদেরকে আমরা জানাইছি ওনাদের কাছ থেকে শুনে। দেখা যাক কবে এটা হয় আর কি। প্রশ্ন না থাকলে আমরা ক্লোজ করতে পারি। কোশ্চেন নেই স্যার। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি ওটা করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। সালাম আলাইকুম স্যার।